দিল্লি এক আলোয় ভরা শহর, যেখানে মানুষের ভিড় আছে কিন্তু মানুষ অন্ধ। চারিপাশে শোরগোল, কিন্তু কেউ যেন কিছু শুনেও শুনতে পায় না। আর ঠিক সেই ব্যস্ত শহরের এক কোণায় রাতের অন্ধকারে হাসপাতালের করিডোর দিয়ে দৌড়ে আসে এক কিশোরী। বুকে চেপে রেখেছে 2 বছরের এক শিশুকে। শিশুটির শরীরে দগদগে আঘাতের দাগ দেখে ডক্টররা হতবাক হয়ে যায়। এত ছোট এক প্রাণের উপরে এত ক্ষত আর এত নৃশংসতা দেখে পুরো দিল্লির হৃদয় যেন কেঁপে ওঠে। তবে বাচ্চাটিকে হাসপাতালে আনা 14 বছরের কিশোরী জানায় তাকে একটা লোক এই বাচ্চাকে দিয়ে গেছে। পুলিশ এই কেসে তদন্তে নেমে জানতে পারে দিল্লির আলো ভরা শহরের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকারের রাক্ষস, যার কাছে 80 বছরের বুড়ি হোক আর 2 বছরের শিশু, কেউই যেন নিরাপদ না। একে একে বের হয় সমাজের জঘন্য সত্য, মানব পাচার, নির্যাতন, মানুষ বিক্রির বাজার আর নিষ্ঠুরতার এমন এক চক্র যা লুকিয়ে আছে সাধারণ মানুষের মাঝে, তাদেরই খুব কাছের কেউ হয়ে। সময় যত যায় ছোট্ট এই শিশু এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এটা শুধু একটা কেস নয়, বরং একটা সভ্যতার ব্যর্থতা। এমন এক জাল যেখানে শিকার হয় শিশুরা, মা হারায় তার সন্তান আর সন্তান হারায় নিজের নাম আর পরিচয়। এমনই হৃদয়কে কাঁপিয়ে আর বিবেককে নাড়িয়ে দেওয়া 2012 সালের বিবি ফালাকের কেসের উপরে ভিত্তি করে বানানো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম সিজন 3। এমন এক কেস যেখানে ছোট্ট এক বাচ্চার আর্তনাদ থামিয়ে দিয়েছিল গোটা দিল্লিকে। আর এই ওয়েব সিরিজটা যেই সত্য ঘটনার উপর নির্মিত, সেই ঘটনা আমি গল্পের শেষেই বলে দিব। হরিয়ানার রোহতাক নামের শান্ত এক শহর। আজ এই শহরের এক প্রান্তে শুরু হয়েছে গণবিবাহের আয়োজন। অনেকগুলো দম্পতিকে একসাথে বসিয়ে পণ্ডিত তার মতো মন্ত্র পড়ছে। একটা মেয়ে কিসের যেন ভয়ে কাচুমুচু হয়ে বিয়ে হয়ে যাওয়া কাপলকে বসিয়ে তাদের ছবি তুলছে। নেত্রীর মতো এক লোক সামনের অতিথিদের চেয়ারে বসে সব দেখছে। পেছনে কিছু মেয়েদেরকে বউ সাজে সাজানো। 2টা মহিলা বউ সাজে থাকা অল্প বয়স্ক একটা মেয়েকে উঠিয়ে আনতেই মণ্ডপে বসে থাকা বয়স্ক এক লোক উঠে দাঁড়ায়। লোকটাকে দেখতেই মেয়েটা ভয়ে সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে, কারণ সে এই লোককে বিয়ে করবে না। সাথে সাথেই পেছন থেকে নেত্রী টাইপের মহিলাটা এসে মেয়েটাকে ছাড়িয়ে নিলে ভয়ে ভয়ে থাকা সেই মেয়ে গিয়ে পেছনে বসে থাকা বউ সাজের আর একটা মেয়েকে তুলে এনে সেই বয়স্ক লোকের পাশে বসিয়ে দেয়। এখানে যেন চলছে অদ্ভুত এক বিয়ের আয়োজন। কেউ জানে না কার সাথে কার বিয়ে হবে। নেত্রী টাইপের মহিলাটা বিজয় নামের কাউকে ডেকে বলে সেই কান্না করতে থাকা মেয়েটাকে লেডিস হোস্টেলে পাঠিয়ে দিতে। এই কথা শোনা মাত্রই ভয়ে ভয়ে থাকা মেয়েটা কেন যেন ঘাবড়ে যায়। মেয়েটাকে বিজয়ের সাথে পাঠিয়ে নেত্রী টাইপের মহিলাটা বেশ প্রশান্তির হাসি হাসে। আসলে এখানে কি চলছে তা জানতে হলে যেতে হবে আমার সাথে। গল্প চলে আসে আসামের শিলচরে। এসিপি বার্তিকাকে দিল্লি থেকে পানিশমেন্ট ট্রান্সফার হিসাবে এখানে পাঠানো হয়েছে। তবে সে জানতো না পাহাড়ে ঘেরা শান্ত আর নিরিবিলি এই শহরের অন্ধকারের আড়ালে চলছে গা শিউরে দেওয়ার মতো ক্রাইম। ঝুম বৃষ্টির মধ্যে বার্তিকা একটা চেকপোস্টে আসতেই ইনচার্জ অফিসার রঞ্জিত বলে, সকাল থেকে অনেকগুলো ট্রাক চেক করেছি, কোনো বন্দুক পাওয়া যায়নি। বার্তিকা বলে, আসামের রাইফেল মাফিয়ার কোনো শিপমেন্ট গেলে তাদের এই রাস্তা পার হতেই হবে, তাই এখানেই আমরা অপেক্ষা করব। তখনই খবর আসে একটা ট্রাক সেই রাস্তা দিয়েই আসছে। সামনে পুলিশের চেকপোস্ট দেখতেই ট্রাকটা থেমে যায়। মাইকে সবাইকে ট্রাক থেকে নামতে বলা হলেই একজন নেমে পুলিশের দিকে একটা গুলি ছুড়ে 3 জন বনের মধ্যে পালিয়ে যায়। তখনই ড্রাইভার নেমে হাত উঁচু করে আত্মসমর্পণ করে। বোম স্কোয়াড ট্রাকটা ভালো করে চেক করে ওকে বলতেই বার্তিকা রঞ্জিতের সাথে ট্রাকে কি আছে তা দেখতে আসে। কিন্তু ট্রাকের পেছনের দরজা খুলতেই এতগুলো মেয়েকে ভয়ে কাচুমুচু হয়ে বসে থাকতে দেখে সবাই যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। তারা কল্পনাতেও ভাবেনি যে তারা এমন কিছু দেখবে। মেয়েদেরকে শিলচর থানায় এনে তাদের পরিচয় শনাক্তের কাজ শুরু করা হয়। রঞ্জিত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে বার্তিকাকে জানায় ট্রাকটা মিজোরাম থেকে বের হয়েছিল। এদের গন্তব্য ছিল দিল্লির আজাদপুরা মার্কেটের পার্কিং। রাস্তায় আরো কিছু মেয়েকে ট্রাকে ওঠানোর কথা ছিল। 2 দিন আগে নাকি আরো একটা ট্রাক ভর্তি মেয়েকে নিয়ে যেতে দেখা গেছে। তবে এরা আসলে কার জন্য কাজ করে তা বলতে পারছে না, কারণ ওই ড্রাইভার শুধু ভাড়ায় গাড়ি চালায়। বার্তিকা বলে, এত বড় একটা
একটা কাজ আর এই ড্রাইভার কিছুই জানে না, তা তো অসম্ভব। ভালো করে জিজ্ঞাসাবাদ করো, সব জানতে পারবে। বার্তিকা তার সিনিয়রকে জানায় মেয়েদেরকে পাওয়া গেছে, এদের কারোর সাথেই কারোর প্রোফাইল ম্যাচ হয় না। কাউকে ন্যানির কাজের জন্য হায়ার করা হয়েছিল, তো কাউকে টিউটরের জবের জন্য। আর এই দুইজনকে তো এজেন্সি মিথ্যা বলে ফাঁসিয়েছে। এদের আসল ধর্তাকর্তা কে তা এখনো জানা যায়নি। সিনিয়র একটা মেয়ের ছবি দিয়ে বলে এই মেয়েটার নাম সোনাম। তার দাদি মিসিং রিপোর্ট ফাইল করেছে। আমাদের কেসের সাথে এর মিসিং কেসের কিছুটা মিল আছে, কারণ একেও দিল্লিতে টিউটরের জবের জন্য ডাকা হয়েছিল। এরপর সে বাসে ওঠে, আর আজ 2 দিন হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার ফোনও বন্ধ। সম্ভবত সোনাম 2 দিন আগের সেই ট্রাকে ছিল। বার্তিকা দিল্লিতে ভূপেন্দ্রকে কল দিয়ে তার এই কেসের ব্যাপারে জানিয়ে আজাদপুর মার্কেটে খোঁজ নিতে বলে। ভূপেন্দ্র বলে আপনি ডিজিপির পারমিশনের অপেক্ষা না করে আগে দিল্লি আসেন, এরপর একটা অ্যাপোলজি লেটার দিয়ে কোন রকমে ভুলভাল বুঝিয়ে দিলেন, তাহলেই তো হলো। ভূপেন্দ্রর বুদ্ধি শুনে বার্তিকা হাসতে থাকে। অফিসার নীতির কোয়ার্টারে গৃহ শান্তির পূজায় জয়কে অন্য এক মেয়ের সাথে আসতে দেখে সে রেগে তাকায়। আসলে জয় আর নীতির ডিভোর্স কেস চলছে। জয় মল্লিকাকে নিয়ে নীতির সাথে কথা বলতে আসতেই হাসপাতাল থেকে বিমলা কল দিয়ে জানায় 2.5 বছরের এক বাচ্চাকে কেউ মারাত্মকভাবে আঘাত করে এইমস ট্রমা সেন্টারে রেখে গায়েব হয়ে গেছে। মেয়েটা বর্তমানে আইসিইউতে আছে, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। নীতি হাসপাতালে ছুটে আসতেই দেখে এইটুকু বাচ্চা আইসিইউতে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডক্টর জানায় বাচ্চাটার মাথায় এত জোরে আঘাত করায় তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। মনে হচ্ছে মেয়েটার উপরে অনেক অত্যাচার করা হয়েছে। তার 2 গালে কামড়ের দাগ পাওয়া গেছে। মেয়েটাকে নাকি একটা মেয়ে রেখে গেছে। আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই জানতে পারবেন। ফুটেজে দেখা যায় একটা মেয়ে অটো থেকে মেয়েটাকে বুকে আগলে হাসপাতালে ঢুকছে। এরপর সবার নজর এড়িয়ে করিডোরের এক স্ট্রেচারে রেখে পালিয়ে যায়। বিমলা বলে একে দেখে কোনো কিডন্যাপার মনে হচ্ছে না, আর কিডন্যাপার এভাবে টর্চার করবেও না। হতে পারে এই মহিলা মেয়েটার মা, যে মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, অথবা অপরিচিত কেউ যে পুলিশ কেসে না ফাঁসার ভয়ে পালিয়েছে। নীতি কনস্টেবলকে বলে এই অটো ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করো যে মেয়েটাকে সে কোথা থেকে তুলেছিল। জয়রাজ আর সুধীর সেই অটো খুঁজে অটো ড্রাইভারকে মেয়ের ছবি দেখাতেই লোকটা জানায় মেয়েটা অনেক ঘাবড়ে ছিল। মেয়েটাকে মহিপালের বান্দানা লজের সামনে থেকে উঠিয়েছিল। মিজোরামে তখন আইজলের থানায় বার্তিকা ডিজিপির কাছে এই কেসের তদন্তের পারমিশন নিতে আসলে ডিজিপি বলে দেখো এসব কেস যে বেশি দিন টেকে না তুমিও ভালো করে জানো। এদের পরিবারও কয়দিন পরে অস্বীকার করবে যে এরাই মেয়েদেরকে বেঁচে দিয়েছে, তাই তোমার তদন্ত এখানেই শেষ করো। বাইরের স্টেটকে তাদের কাজটা করতে দাও। বার্তিকা রেগে বলে এই মেয়েদেরকে যদি আমরা সাহায্য না করি তাহলে আর কে করবে? এত যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই কাগজে সাইন করে দিন যেখানে লেখা আপনি আমাকে এই তদন্ত করতে মানা করে দিয়েছেন। এমন তো ডিজিপি করতে পারবে না। তাই রেগে বার্তিকাকে তার রুম থেকে বের করে দেয়। এদিকে নিউ দিল্লির উত্তম নগরের এক পুরনো বাড়ির সামনে সুইফট উইংস ট্রাভেল নামের একটা বাস থামে। কল্যাণী নামের এক মহিলা বের হতেই 3 জন লোক মেয়েদেরকে বের করে আনে। কল্যাণী সবাইকে ফ্রেশ হতে ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দেয়। একটা মেয়েকে সাজতে দেখে কল্যাণী মেয়েটার বেশ প্রশংসা করে। এদের মাঝে সোনামকেও দেখা যায়। সেই লোকগুলো এসে খাবার দিতে গেলেই সোনাম মানা করলে একটা লোক টিটকারির হাসি দিয়ে বলে ঠিকমতো খেয়ে নে, না হলে কল্যাণী দিদি তোকে আস্ত চিবিয়ে খাবে। সোনামের এদের ব্যবহার বেশ আজব লাগে। কল্যাণী তখন সেই সাজুগুজু করা মেয়েকে নিয়ে এসে বলে তোমরা সবাই এখানে এসেছো কাজের জন্য, আর এই দুনিয়ায় স্মার্ট না হলে কিছুই হয় না, তাই স্মার্ট দেখাতে হলে সাজতে হবে। আর রানী তোমাদের সবাইকে সাজতে শেখাবে। তোমরা 2 জন করে দল বানিয়ে একে অপরকে সাজিয়ে শেখাবে। এরপর তোমাদেরকে আর এক জায়গায় পাঠানো হবে, সেখানে তোমাদেরকে আরো কিছু ট্রেনিং দিয়ে তারপর চাকরি করতে পাঠানো হবে। কথা শেষে রানীকে সোনামকে সাজানোর কাজ দিয়ে দেয়। সব মেয়ে একে অপরকে সাজাচ্ছে দেখে রাহুল নামের একজন সাইডে গিয়ে খুশি নামের কাউকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় আর নূর কোথায়? খুশি বলে আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই এমন করেছি। রাহুল বলে আমি এখনই লজে আসছি। কল্যাণী থেকে পারমিশন নিয়ে বের হতে গেলেই কল্যাণী বলে তোকে এই মেয়েই একদিন মহা ফাঁসাবে। এর আগেও তুই 2 মিনিট বলে চলে গেছিস, তারপর 2 দিন পর ফিরেছিস। তখনই কল্যাণীর কাছে কল আসলে সে কথা বলতে গেলে রাহুল দিনেশকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে যায়। কল্যাণীকে গল্পের প্রথমে সেই নেত্রী গোছের মহিলা মানে মিনা কল দিলে কল্যাণী বলে এবার আমি 20টা মেয়ে পাঠাবো। মিনা রেগে জিজ্ঞেস করে ডিল ছিল 30টা মেয়ে, তাহলে 10টা কোথায়? বলেই রেগে কল কেটে দেয়। এদিকে জয়রাজ আর সুধীর মহিপালের সেই লজে এসে মেয়েটার ছবি দেখাতেই জানতে পারে মেয়েটার নাম খুশি। এই লজে তারাই শুধুমাত্র বাচ্চা নিয়ে থাকে, আর তার
স্বামীর নাম রাহুল। প্রায় 1 মাস যাবত তারা এই লজে আছে, কখনো কোনো ঝামেলা করে না, তাই সেও এদের বিষয়ে তেমন কোনো তথ্য নেয়নি। সুধীর আর জয়রাজ সেই লোকের সাথে খুশিদের রুমে আসতেই দেখে ঘরটা এলোমেলো হয়ে পড়ে আছে, ছোট বাচ্চার জামা কাপড় ঝুলানো। সুধীর ওয়াশরুমে ঢুকতেই দেখে বেসিনে আর কমোটে রক্ত। জয়রাজ দেখে বিছানার অলক্লাতে রক্ত, দেওয়ালে খুশি আর রাহুলের সাথে ছোট্ট নূরের ছবি। সুধীর বলে আমাদের এখনই ফরেন্সিক টিমকে ডাকতে হবে। রুম থেকে বের হয়ে পাশের লোককে এদের সম্পর্কে জিজ্ঞেস করলে লোকটা জানায় খুশি নামের ওই মহিলাটা সবসময় মুখ গোমরা করে থাকতো, তাই কথা বলার তেমন কোনো সুযোগ হয়নি। তবে আমার মনে হয় মহিলাটির স্বামী রাহুলের কোনো সমস্যা তো অবশ্যই আছে। রাহুল তখন লজের সামনে নেমে সেই লোককে এভাবে কথা বলতে দেখে বুঝে যায় যে জয়রাজ আর সুধীর পুলিশের লোক, তাই আবারও অটোতে উঠে চলে যায়। হরিয়ানার রোতাকে তখন মিনার বাসার সামনে নতুন বিল্ডিং তৈরির কাজ চলছে। তখনই কুসুম কয়েকটা মেয়েকে এনে দাঁড় করালে মিনা মেয়েদেরকে বলে চেহারা সুন্দর হলে কিছুই হবে না, ভেতরে সুন্দর হতে হবে। তোমাদের মধ্যে 3 জনকে বিদেশে চাকরি করতে পাঠাবো, তাই নিজেদের মধ্যে কম্পিটিশন করবি। কাল থেকেই তোদের ট্রেনিং শুরু হবে। এদের মধ্যে পিঙ্কি নামের এক চঞ্চল মেয়েকে বেশ খুশি দেখে মিনার তাকে বেশ পছন্দ হয়। বিজয় ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসলে মিনা এবার সব মেয়েদের পাসপোর্ট দেখতে থাকে। বিজয় বলে ভাইজি থেকে লোন নিয়ে আমরা অনেক রিস্ক নিয়ে ফেলেছি, জলদি সব লোন শোধ করতে হবে। মিনা শয়তানি এক হাসি দিয়ে বলে জন গুপ্তা ইন্ডিয়ার যুবতী মেয়েদের সাপ্লাইয়ার খুঁজছে, তাকে একবার খুশি করতে পারলে সব মেয়ে আমাদের থেকেই নিবে। বলে টাকাগুলো লকারে রাখতে বলে চলে যায়। বার্তিকা তখন কেসে তদন্তের জন্য দিল্লিতে পৌঁছে তার স্বামী বিশালকে কল করলে তাদের মেয়ে জানায় আজ তার সাংবাদিক পোস্টের জবের প্রথম দিন। বিশাল জানায় বার্তিকা কেসে তদন্তে দিল্লিতে চলে আসায় তার সিনিয়ররা তার উপর খুশি না, তবে তার সাপোর্ট বার্তিকার সাথেই আছে। তখনই ভূপেন্দ্র গাড়ি নিয়ে তাকে নিতে আসে। নূরকে হাসপাতালে ওভাবে ফেলে আসা তীব্র অপরাধ বোধ নিয়ে খুশি ঘুম থেকে লাফিয়ে উঠতেই দেখা যায় সে একটা পার্কের বেঞ্চে ঘুমিয়ে গিয়েছিল। রাহুলের এতগুলো কল দেখে রাহুলকে কল দিতেই রাহুল কেঁপে ঘুম থেকে উঠে রেগে জিজ্ঞেস করে তুই আবার পুলিশের কাছে গেছিস নাকি? খুশি বলে তুমি রাগ করলে আমি কিন্তু কিছুই বলতে পারবো না, তাই রাগ করবে না। আমি নূরকে হাসপাতালে রেখে চলে এসেছি, কাউকে কিছুই বলিনি। আমার খুব খারাপ লাগছে, আমি অনেক বাজে তাই না? রাহুল বলে না খুশি, তুমি অনেক ভালো, তাই তো নূরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছ। এখন পার্কে বসে থাকো, আমি এখনই আসছি। আমরা নূরকে নিয়ে বাড়ি চলে যাব, তুমি একটুও ভয় পাবে না, সব আবারও আগের মতো হয়ে যাবে। তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। ওটির বাইরে নীতি দাঁড়িয়ে ছোট্ট নূরের অপারেশন দেখছে। তাকে বাঁচানোর জন্য ডক্টররা আপ্রাণ চেষ্টা করছে। কিছুক্ষণ পর নার্স এসে একটা নুপুর দিয়ে বলে এগুলো আপনার কাছেই রাখেন। ডক্টররা মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, চিন্তা করবেন না। নীতি থানায় এসে লজে পাওয়া রাহুল আর খুশির সাথে নূরের ছবি দেখতে থাকে। তখনই জয়রাজ আর সুধীর এসে জানায় তারা সারা রাত লজের বাইরে ছিল। রাহুল বা খুশি কেউই আসেনি, সম্ভবত তারা পুলিশের বিষয়ে জেনে গেছে। আশেপাশের লোক তেমন কিছু বলতে পারেনি, তবে জানিয়েছে এই রাহুল তেমন সুবিধার না, তাকে মেয়েদেরকে গাড়িতে করে ঘুরাতে দেখা গেছে। একবার তো এক লোকের সাথে টাকা নিয়ে মারামারিও করেছে। বিমলা বলে আমার মনে হয় এই রাহুলই নূরকে মেরেছে, আর খুশি এখনো অপ্রাপ্ত বয়স্ক, তাই সে রাহুলকে বাঁচানোর চেষ্টা করছে। সুভাষ বলে এদের ছবি দেখে মনে হচ্ছে এরা নূরকে অনেক ভালোবাসে, না হলে লজের দেওয়ালে এত ছবি থাকতো না। এই খুশি নিশ্চয়ই নূরকে দেখতে হাসপাতালে আসবে। নীতি বলে বিমলা আর জয়রাজ হাসপাতালে নজর রাখো, ওরা আসলেই ওদেরকে ধরে ফেলবে। আর সুধীর এবং সুভাষ লোকাল খবরীদের থেকে খোঁজ নাও যে এই রাহুল যেহেতু মেয়েদেরকে বেচার ব্যবসা করে, তাহলে তারা নিশ্চয়ই জানবে যে সে কোথায় থাকতে পারে। সুধীর লোকাল এক খবরী থেকে জানতে পারে যারা এমন ধরনের কাজ করে তারা সাধারণত সিদ্ধু কার সার্ভিসের সাথে জড়িত। সেখানে এসে রাহুলের ছবি দেখিয়ে সিদ্ধুকে জিজ্ঞেস করলে সিদ্ধু জানায় রাহুল 5 বছর আগে এখানেই কাজ করত। গ্যারেজের মালিকের 12 বছরের মেয়ের সাথে বাজে আচরণ করায় তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। বিমলা কন্ট্রোল রুমে বসে হাসপাতালের সব দিকে নজর রাখছে। হঠাৎ তার নজর পড়ে হাসপাতালের পেছনের গেটে গাড়িতে করে রাহুল এসেছে। রাহুল রাস্তার মাঝে গাড়ি দাঁড় করালে খুশি রেগে জিজ্ঞেস করে তুমি গাড়ি পার্ক করনি কেন? রাহুল তাকে ভুলিয়ে ভালিয়ে গাড়িতে ওঠাতে গেলেই খুশি বুঝে যায় রাহুল তাকে নূরের কাছে নিবে না, তাই সে গাড়িতে না ওঠার জন্য জেদ করলে রাহুল তাকে টেনে গাড়িতে ওঠায়। বিমলা জয়রাজকে অ্যালার্ট করতেই জয়রাজ দ্রুত গাড়ি নিয়ে বের হয়, আর রাহুল ততক্ষণে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। খুশি বারবার নূরের কথা বললে রাহুল রেগে বলে নূরের কথা ভুলে যা, পুলিশ যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলবে। পেছনে পুলিশের গাড়ি দেখে একটা ফাঁকা রাস্তায় গাড়ি এনে
রাহুল গাড়ি থেকে নেমে খুশিকে তার সাথে যেতে বললেও খুশি সেভাবেই বসে থাকে। রাহুল রেগে চলে যায়। তখনই জয়রাজদের গাড়ি এসে খুশিকে ধরে। আজাদনগর থানায় তখন বার্তিকা আর ভূপেন্দ্র আসলে সিসিটিভি অপারেটর অপর্ণা জানায় বার্তিকা ডিটেলসের মতো একটা ট্রাক ক্যামেরায় দেখা গেছে। দেখা যায় সেই ট্রাক থেকে অনেকগুলো মেয়ে নামছে। সেই ফুটেজ থেকে সুইফট উইংস এর বাসের লোগো আর সোনামকে দেখা যায়, যার দাদি কনকপুরে তার মিসিং কেস করেছে। থাইল্যান্ডে তখন কুসুম 3টা মেয়েকে নিয়ে এক বাংলোতে আসে, যেখানে জন নামের এক লোককে দেখে পিঙ্কি বেশ ঘাবড়ে যায়। জনের এমন উদ্ভট আচরণ দেখে সে ভয়ে কুসুমের দিকে তাকায়। জন মেয়েগুলোর কাছে গিয়ে বেশ ভালো করে পর্যবেক্ষণ শেষে জিজ্ঞেস করে, তোমরা সবাই ইংলিশে কথা বলতে পারো তো? মেয়েগুলো মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। জন পিঙ্কির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? পিঙ্কি হ্যাঁ বললে জন মিনাকে বলে, বাকি 2জন তৈরি থাকলেও এ কেন তৈরি হয়নি? জন মিনাকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার কথা রেখেছো, সময় মতো ডেলিভারিও করেছো, এরকম আরো কয়েকটা সুন্দরী মেয়েকে কি দিতে পারবে? মিনা জনের সাথে হাত মিলিয়ে বলে, আমাদের পার্টনারশিপ তাহলে শুরু হয়ে গেল। এই বলেই সে মেয়েগুলোকে সেখানে রেখেই চলে যায়। জনের লোকেরা পিঙ্কিকে টেনে নিয়ে যেতে থাকলে পিঙ্কি দিদি বলে চিৎকার করে মিনাকে ডাকতে থাকে, কিন্তু পাষণ্ড মিনা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। বার্তিকা সোনামের ফাইলে সোনাম আর তার দাদির ছবি দেখতে দেখতে তার মেয়ে চাঁদনি রুমে এসে দেখে চাঁদনি ল্যাপটপ নিয়ে সেই কমলাপুর রেডের নিউজ দেখছে। বার্তিকা সেই ভয়ানক কেসের কথা মনে করবে না বলে বিষয়টাকে ইগনোর করতে গেলে চাঁদনি বলে, তুমি আমাকে তোমার কেসের বিষয়ে কখনোই কিছু বলনি কেন? মেয়েকে সাহায্য করতে বার্তিকা আবার নিরুপায় হয়ে বলে, মাঝরাতে কমলাপুর মার্কেট থেকে একটা 14 থেকে 15 বছরের মেয়ে পালিয়ে গিয়েছিল। এরপর সে আমাদেরকে নিজেই সেই জায়গায় নিয়ে যায়। এটাই ছিল আমার প্রথম রেড, কিন্তু ওই দিন আমি যা দেখেছি সেটা আমি আজও ভুলতে পারিনি। একটা আলমারির মধ্যে কয়েকটা মেয়ে বসে কান্না করছিল, দেখেই বোঝা যাচ্ছিল তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। এদিকে নূরকে নিয়ে হাসপাতালের বাইরে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। ডক্টর মিডিয়াকে জানায় 2 দিন আগে এক বাচ্চাকে ট্রমা সেন্টারে কেউ ফেলে রেখে চলে গেছে। বাচ্চার শরীরে গুরুতর আঘাত ছিল। আমরা ইমার্জেন্সি প্রসিডিউর শুরু করে দিয়েছি, তবে তার ব্লাডে কিছু ইনফেকশন আছে, কিন্তু বাকি সব অর্গানস পারফেক্টলি কাজ করছে। নীতি বলে, দিল্লি পুলিশ গত 24 ঘন্টা ধরে এক ব্যক্তিকে খুঁজছে বলেই তার ছবি দেখিয়ে সেখান থেকে চলে যায়। থানায় বিমলা খুশিকে জিজ্ঞেস করে, কাল হাসপাতালের বাইরে তুমি কারোর সাথে ঝগড়া করছিলে? খুশি রাহুলের পরিচয় গোপন করে বলে, একটা বখাটে ছেলে তাকে বিরক্ত করছিল, তাই তাকে কথা শুনিয়ে দিয়েছে। বিমলা জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? খুশি না বলতেই বিমলা খুশি, রাহুল আর নূরের একটা ফ্যামিলি ফটো দেখিয়ে জিজ্ঞেস করে, এই বাচ্চাকে তুমি হাসপাতালে ছেড়ে এসেছিলে? খুশি কান্না করতে করতে বলে, হ্যাঁ। বিমলা জিজ্ঞেস করে, এই বাচ্চাটার এমন অবস্থা কিভাবে হলো? তার সাথে কি হয়েছিল? খুশি কোনো উত্তর না দিলে বিমলা এবার সেই লজের ওয়াশরুমে থাকা রক্তের দাগ দেখিয়ে জিজ্ঞেস করে, বলো নূরের সাথে কি হয়েছিল? আমরা তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু খুশি কিছুই বলে না। বাইরে এসে বিমলা জয়রাজকে বলে, খুশি তার বয়স 20 বললেও আমার মনে হয় না তার বয়স 15 থেকে 16 বছরের বেশি হবে। তখনই সুভাষ জানায়, আমি রাহুলের ছবি সব থানায় পাঠিয়ে দিয়েছি। জয়রাজ ছবি দেখে বলে, এত ছোট বাচ্চার সাথে কেউ এতটা অন্যায় কিভাবে করতে পারে? বার্তিকা আর ভূপেন্দ্র থানায় আসতেই জয়রাজ সহ সবাই বেশ খুশি হয়ে যায়। জয়রাজ খুশি হয়ে বলে, আপনাকে দেখে পুরো দিনের কথা মনে পড়ে গেল। কথার মাঝেই বার্তিকার নজর পড়ে নূরের কেস ফাইলের দিকে। বার্তিকা সব ছবি আর এভিডেন্স দেখে জিজ্ঞেস করে, এখন সে কেমন আছে? বিমলা বলে, ব্রেইন সার্জারির পরে সে এখন আইসিইউতে আছে। বার্তিকা বডি লাগানোর খুশির ছবি দেখে বলে, এই মেয়েকে দেখে তো নাবালক মনে হচ্ছে। বিমলা বলে, এই মেয়েটাই ওকে হাসপাতালে রেখে চলে গিয়েছিল, পরে দেখতে আসলে আমরা তাকে ধরে ফেলি, তবে তার স্বামী রাহুল পালিয়ে গেছে। অপরদিকে মিনা আর বিজয়কে জন কল করে বলে, তোমার মেয়েগুলো খুবই ভালো আর অনেক কোঅপারেটিভ, তাই আমার এমন আরো 40টা মেয়ে চাই, একই বয়সী, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। মিনা এবার লোভে পড়ে বলে, প্রতিটা মেয়ের জন্য 50 লাখ দিতে হবে। জন বলে, ঠিক আছে 40 লাখ, আর তোমার কাছে মাত্র 7 দিন সময় আছে। মিনা লোভী নজরে তাকিয়ে বলে, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। থানায় বার্তিকা ভূপেন্দ্রকে বলে, নর্থ ইস্টের যেই মেয়েরা আছে তাদের সোজা কলকাতায় পাঠানো হয়। বেশ কিছু শহরে কাজ করানোর পরে তাদেরকে অন্য কাজের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু এই মেয়েগুলোকে সোজা দিল্লিতে আনা হয়েছে কেন? ভূপেন্দ্র বলে, ট্রাক যেই রাস্তা দিয়ে গেছে সেই সব স্টেটের থানায় এই রিলেটেড সব কেস ফাইল চেয়ে পাঠিয়েছি। তখনই আশুতোষ সেখানে এসে বলে, মিনি ভ্যান থেকে একটা লিড পাওয়া গেছে। সুইফট ট্রাভেল নামের একটা ট্রাভেল এজেন্সি আছে, সেখান থেকেই এই গাড়িটাকে ভাড়া করা
হয়েছিল। ভার্তিকা দ্রুত সেই ট্রাভেল এজেন্সিতে কথা বলতে আসলে এজেন্সির মালিক পারদিয়ালকে ভূপেন্দ্র সেই গাড়ির ছবি দেখালে পারদিয়াল বলে এটা আমাদেরই গাড়ি। রেকর্ড দেখে জানায় এটা একটা বিয়ের কাজে গিয়েছিল, তবে কোন বিয়ে উপলক্ষে তা আমরা জানি না। বলেই সেই লাইসেন্স দেখালে ভার্তিকা ভূপেন্দ্রকে দেখিয়ে বলে এটা তো বেবি নূর কেসের রাহুল না? ভূপেন্দ্র চেক করে বলে হ্যাঁ একদম মিলে গেছে। ভার্তিকা বলে এই দুইটা কেস তাহলে কানেক্টেড। ভূপেন্দ্র আশুতোষকে কল করে জানায় আমি তোমাকে একটা ড্রাইভিং লাইসেন্স পাঠাচ্ছি, এই ছবিটা আর বেবি নূর কেসের রাহুল এবং ভার্তিকার কেসের সাথেও যুক্ত, তার সব ডিটেলস এখনই বের করো। এদিকে রাহুল একটা দোকানে বসে খাবার খাচ্ছিল, তখনই টিভিতে নিধি তাকে খোঁজার কথা বললে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে কাঠমান্ডু যাওয়ার জন্য টিকিট কাটে। সব জায়গায় পুলিশের চেকপোস্ট দেখে উপায় না পেয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। ভার্তিকা নিধির থানায় এসে বলে ভূপেন্দ্র আর আমি একটা কেসে তদন্ত করছি, যেখানে আমরা একটা ছেলেকে আইডেন্টিফাই করেছি, হয়তো তোমরাও ওকেই খুঁজছো। বলেই সে রাহুল ওরফে আমজাদ খানের ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে বলে আমি জানি না আমাদের দুইটা কেস কানেক্টেড কিনা, কিন্তু এই ছেলেটা দুইটা কেসেই জড়িয়ে আছে। তখনই আশুতোষ এসে বলে এখানে যেই ঠিকানা দেওয়া আছে সেটা ভুয়া, কিন্তু এখানে একটা জয়েন্ট অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে, যেটার আরেকজন মালিক হলো সুফিয়া বেগম নামের আরেক মহিলা। ভার্তিকা আশুতোষকে বলে সুফিয়া ডিটেলস বের করো, মেয়েগুলা একবার দিল্লির বাইরে চলে গেলে ওদেরকে খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। ভূপেন্দ্র আর আশুতোষ চলে গেলে ভার্তিকা নীতিকে খুশির ব্যাপারে জিজ্ঞেস করলে নীতি বলে আজ যখন বিমলা ওকে জিজ্ঞাসাবাদ করে তখন সে রাহুলকে বাঁচানোর চেষ্টা করছিল। ভার্তিকা এবার উপায় না পেয়ে খুশির সাথে নিজেই কথা বলতে আসে। এদিকে রোতাকে তখন কল্যাণী এক ভ্যান ভর্তি করে মেয়েদেরকে মিনার আস্তানায় নিয়ে আসে। এই মেয়েগুলোর মধ্যে সোনামও আছে। কল্যাণী মিনাকে প্রণাম জানিয়ে একে একে সব মেয়েকে লাইনে দাঁড় করিয়ে দেয়। মিনা সবাইকে জিজ্ঞেস করে কল্যাণী দিদি সব শিখিয়ে দিয়েছে তো? সকালে উঠে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে শ্যাম্পু দিয়ে চুল ধুবে। কুসুম মিনার কানে কানে কিছু একটা বলে মিনা কল্যাণীকে সাইডে নিয়ে বলে আমাদের বিজনেসে মুখের কথার দাম আছে, বাকি 10টা মেয়ে কোথায়? কল্যাণী বলে ভার্তিকা নামের নতুন এক পুলিশ অফিসার এসেছে, সে আমাদের কাজে অনেক ঝামেলা করছে, আসামে আমাদের সব ট্রাক আটকে দিয়েছে। মিনা দ্রুত ডেটে ভার্তিকার ব্যাপারে খোঁজ নিয়ে বলে এটা তো ডিএসপি, সাবধানে কাজ করবে, কোনো ঝামেলা যেন না হয়। এরপর মিনা মেয়েগুলোকে বলে তোমরা এখন কুসুমের সাথে যাবে। এরপর সবগুলো মেয়েকে বাসে করে একটা নতুন জায়গায় নিয়ে আসা হয়। থানায় ভার্তিকা খুশিকে শুনিয়ে নূরের ছবি দেখিয়ে বলে ওকে একদম পুতুলের মতো লাগছে, তাই না? খুশি নিজেকে আর ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করে ও এখন কেমন আছে? ভার্তিকা বলে নিজের জীবনের জন্য লড়ছে, তুমি ওকে হাসপাতালে নিয়ে এসে অনেক ভালো কাজ করেছো। ওর মা কে? খুশি বলে আমিই তো ওর মা। ভার্তিকা বলে ওর মাকে খুঁজে বের করাটা খুবই দরকার। খুশি বিরক্তি নিয়ে বলে ওর মা তো ওকে ছেড়ে চলে গিয়েছিল। ভার্তিকা জিজ্ঞেস করে তাহলে তুমি নূরকে কোথায় পেয়েছিলে? খুশি বলে কল্যাণী রাহুলকে দিয়েছিল, ওই কল্যাণী তো একটা ডাইনি, খারাপ লোকদের কাছে আমাকে বেঁচে দিয়েছিল। রাহুল তার ড্রাইভার। এরপর রাহুল আর আমি একজন আরেকজনকে ভালোবেসে ফেলি, রাহুলই আমাকে ওসব থেকে বাঁচিয়ে নিয়েছে, আমাকে বিয়ে করেছে। ভার্তিকা বলে রাহুল প্রথমে ওই বাচ্চাটাকে মেরেছে, এরপর তোমাদেরকে একা ছেড়ে দিয়েছে। খুশি বলে আমার স্বামী নূরের সাথে কিছুই করেনি, নূরকে আমি মেরেছি, ওর এই অবস্থা আমি করেছি, ফাঁসি দেওয়ার হলে আমাকে দাও, কিন্তু রাহুলের কিছু করো না। ভার্তিকা জিজ্ঞেস করে আমাকে শুরু থেকে বলো যে কি হয়েছিল। খুশি বলে নূর সারা দিন ব্যথায় কান্না করছিল, আমি সারা দিন ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে কোনোভাবেই চুপ হচ্ছিল না, মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। ও আমাকে অনেক জোরে হাতে কামড় দিয়েছিল, এরপর জানি না কেন আমি ওর গালে কামড় দেই, ও কান্না করছিল তাই আমি আরো কামড় মারি। তার চেহারায় রক্তের দাগ ছিল বলে আমি রক্ত পরিষ্কার করার জন্য তাকে ওয়াশরুমে নিয়ে যাই। তোয়ালে নেওয়ার জন্য 1 মিনিট অন্যমনস্ক ছিলাম, তখনই সে নিচে পড়ে মাথায় জোরে আঘাত পায়, পুরো ফ্লোর রক্তে ভেসে গিয়েছিল। খুশিকে কান্না করতে দেখে ভার্তিকা জিজ্ঞেস করে কল্যাণী কোথায় আছে জানো? খুশি বলে সে তো উত্তম নগরে থাকে। ভার্তিকার টিম উত্তম নগরে চলে আসে। খুশির দেওয়া ঠিকানা অনুযায়ী ভূপেন্দ্র আর নীতি কল্যাণীর বাসায় এসে দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। ভেতর থেকে কল্যাণী বাইরে এসে পুলিশ দেখে অবাক হয়ে বলে উত্তম নগরের থানা থেকে তো আমাকে কিছুই জানায়নি। নীতি বলে তাতে কি, আমরা তো তোমাকে নিতে এসেছি। ভূপেন্দ্র রাহুলের কথা জিজ্ঞেস করলে কল্যাণী বলে ওকে পেলে আমাকেও থানায় ডেকে নিও, ওকে একটা থাপ্পড় মারবো। ভূপেন্দ্র বিরক্ত হয়ে বলে অনেক নাটক হয়েছে, এবার চলো। উপায় না পেয়ে কল্যাণী জিজ্ঞেস করে আপনাদের কি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? নীতি ওয়ারেন্ট দেখিয়ে বলে আইন নিয়ে বেশ ভালোই নাটক করতে পারো দেখি। ভূপেন্দ্র ইশারা করতেই মহিলা কনস্টেবল এসে কল্যাণীকে টানতে টানতে গাড়িতে ওঠায়। কল্যাণী গাড়িতে বসে চিৎকার করে বলতে থাকে আমার ফোনটা অন্তত
একবার তো দিবে। নীতি কোনো কথা না শুনে কল্যাণীকে নিয়ে থানায় চলে আসে। রাহুল তখন সাফিয়ার বাসায় এসে উঠেছে। টিভিতে দূরের খবর দেখে তার আরো বেশি চিন্তা হচ্ছে, কারণ পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। সে সাফিয়াকে ভোলাতে বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি ওই খুশির কারণে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, এবার আমি সব ঠিক করে দিব, একবার আমাকে নেপাল যেতে দাও, ঠিকই একটা কাজ জোগাড় করে ফেলবো। তখনই সাফিয়ার ফোনে কল আসলে রাহুল জিজ্ঞেস করে কে কল করেছে। সাফিয়া বলে দুধওয়ালার কাছে দুধ চেয়েছিলাম, সেই হয়তো কল করেছে। বলেই সে সাইডে গিয়ে কল রিসিভ করে। রাহুল খেয়াল করে টেবিলের একটা পাতিলে দুধ রাখা। তার কিছুটা সন্দেহ হলে তখনই কলিং বেল বেজে ওঠে। সাফিয়া দরজা খুলতেই জয়রাজ তার টিম নিয়ে ভেতরে ঢুকে। রাহুল কোনো মতে বন্দুক বের করে পালানোর চেষ্টা করলে জয়রাজ তাকে ধরে ফেলে। সাফিয়া বলে, তুমি কি ভেবেছিলে তোমার মতো একটা কুকুরের জন্য আমি আমার জীবন শেষ করে দিব? এখন সারা জীবন জেলেই থাকো। জয়রাজ রাহুলের বন্দুকটা তুলে নিয়ে তাকে টানতে টানতে নিয়ে যায়। থানায় কল্যাণীকে একটা আলাদা সেলে রাখা হয়েছে। এদিকে জয়রাজ আর ভূপেন্দ্র রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে আসে। জয়রাজ জিজ্ঞেস করে, তুমি পালিয়ে কোথায় যাচ্ছিলে? রাহুল বলে, আমি আসলে আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম। ভূপেন্দ্র খুশি আর নূরের ছবি দেখিয়ে বলে, তুমি কি এই পরিবারের কথা বলছো? রাহুল বলে, আমি ছোট বাচ্চার গায়ে হাত তুলি না। ভূপেন্দ্র রেগে বলে, তাহলে কি বড় মেয়েদের গায়ে হাত তোলো নাকি ওদেরকে বেঁচে দাও? রাহুল অস্বীকার করলে ভূপেন্দ্র জিজ্ঞেস করে, এই মঙ্গলবার তুমি কোথায় ছিলে? রাহুল বলে, আমি তো দিন মজুরের কাজ করি, যখন যেখানে কাজ পাই সেখানেই চলে যাই। ভার্তিকা কল্যাণীর নাম নিতে কল্যাণীর নাম শুনে রাহুল ঘাবড়ে বলে, কল্যাণী আবার কে? ভার্তিকা কোনো কথা না বলে সেখান থেকে সোজা কল্যাণী সেলে চলে আসে। কল্যাণীকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? কল্যাণী জানায় সে সোশ্যাল ওয়ার্কার, অসহায় মেয়েদেরকে সাহায্য করে। ভার্তিকা বলে, আসলে তুমি তো মেয়েদেরকে বিক্রি করো, তোমার প্রতিবেশীরা এমনটাই বলেছে। কল্যাণী যেন আকাশ থেকে পড়ে এমন ভান করে বলে, আমার এজেন্সি থেকে আমি আপনাকে 4টা মেয়ে দিচ্ছি, আপনি ওদেরকে বিভিন্ন কাজে পাঠিয়ে দেন, দেখবেন কয়েকদিন পরে আপনাকেও সবাই বলবে আপনি মেয়েদেরকে বিক্রি করেন। কোনো মহিলা নিজের পায়ে দাঁড়ালে সবাই তো জ্বলে পুড়ে মরে, আপনি এত বড় পুলিশ অফিসার হয়েছেন, নিশ্চয়ই বাকিদের এটা দেখে জ্বলে। তার এমন মিষ্টি কথা শুনে ভূপেন্দ্র হতবাক হয়ে যায়। নীতি নূরের ছবি দেখিয়ে কল্যাণীকে বলে, এই বাচ্চাটার মা কোথায়? ছবিতে থাকা মেয়েটাও ওর আসল মা না। কল্যাণী শয়তানি করে বলে, তাহলে কি আপনি জানেন যে ওর আসল মাকে? কখন থেকে আপনারা আমাকে এখানে বসিয়ে রেখেছেন? আমার উপরে যদি কোনো আরোপ লাগানো হয়ে থাকে তাহলে সেটা সোজা সুজি বলে দিন। ভার্তিকা এবার রেগে বলে, প্রথমত রাহুল তোমার হয়ে কাজ করে, তোমার কথা মতো ও সব মেয়েদেরকে আজাদপুর থেকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয়ত তুমি অন্য কারো বাচ্চা নিয়ে সেটা রাহুল আর খুশিকে দিয়েছিলে, এখন ওই বাচ্চাটা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। এখন বলো ওই বাচ্চার মা আর বাকি মেয়েগুলো কোথায়? কল্যাণী এবার রং পাল্টে বলে, আপনি তো আমাকে পুরো ঘাবড়িয়ে দিয়েছেন, আমার উকিল না আসা পর্যন্ত আমি একটা কথাও বলবো না। ভার্তিকা অনুমতি দিলে কল্যাণীকে একটা কল করতে দেওয়া হয়। কল্যাণী বিজয়কে কল করে বলে, দিদিকে ফোনটা দাও। মিনা এখন ব্যস্ত আছে শুনে কল্যাণী বলে, আমাকে থানায় নিয়ে এসেছে, একটু পরে কোর্টে নিয়ে যাবে। বিজয় মিনাকে ফোনটা দিতে মিনা বলে, আমি তোমাকে সাবধান করেছিলাম যে ওই ডিআইজি তোমাকে ছাড়বে না, যাই হয়ে যাক না কেন তুমি তোমার মুখ খুলবে না, আমি উকিল পাঠাচ্ছি, ভয় পেও না। বলেই কলটা কাটতেই মিনা তার ফোনের সিম ভেঙে ফেলে। এদিকে কোর্টে মিনার পাঠানো উকিল বিচারককে বলে, পুলিশ কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে গ্রেফতার করেছে। পাবলিক প্রসিকিউটর বলে, এই কেস হিউম্যান ট্রাফিকিং এর মধ্যে পড়ে। ভার্তিকা বলে, আমি আসামের একটা মেয়ের মিসিং কেস সলভ করতে করতে দিল্লিতে এসেছি। কল্যাণী এই সিক্রেট অপারেশনের অংশ, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এছাড়াও আমাদের কাছে কল্যাণীর সাথে চাইল্ড ট্রাফিকিং এর সম্পর্কর প্রমাণ পাওয়া গেছে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হলে আমরা কল্যাণী আর মিসিং মেয়েগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা খুঁজে বের করতে পারবো, আর এটাও প্রমাণ করতে পারবো যে বেবি নূরের কেসে কল্যাণীও জড়িত। উকিল বলে, অনুমানের উপর নির্ভর করে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করা হয়েছে, আমি চাই আমার ক্লায়েন্টকে বেল দেওয়া হোক। বিচারক কোনো কথা না শুনেই কল্যাণী 3 দিনের রিমান্ড মঞ্জুর করে দেয়। কোর্টরুম থেকে বের হতেই কল্যাণী বিরক্ত হয়ে বলে, তোমাকে উকিলকে বানিয়েছিল, একবার বড় দিদি এসব জানতে পারলে তোমাকে একদম শেষ করে দিবে। অবস্থা খারাপ বুঝে আগাস্তি সেখান থেকে পালিয়ে যায়। কল্যাণীকে কোর্টের বাইরে আনা হলেই দুজন কালো পোশাক পরা লোক বাইকে করে সেখানে এসে কল্যাণীকে গুলি করে কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে পালিয়ে যায়। নীতি কল্যাণীর পালস চেক করে দেখে কল্যাণী মারা গেছে। তাহলে কি এটা মিনা আর বিজয়ের কাজ?
হরিয়ানার শান্তিবিলাতে আজ চৌধুরী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় করে পূজার আয়োজন করা হয়েছে। দলে দলে লোক ভিড় করছে। মিনা এক দিদিকে বলে, চৌধুরী সাহেব মারা গেছে 7 বছর হয়ে গেল, আজও তার সবকিছু আমি সামলে রেখেছি। তার মানে এই মিনা ছিল চৌধুরীর স্ত্রী। এই বলেই সে চৌধুরী সাহেবের ছবিটা প্রণাম করে সবাইকে বলে, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে আর স্বর্গীয় চৌধুরী সাহেবকে এতটা মান্য করেন। 15 বছর বয়সে আমি বিয়ে করে এখানে এসেছিলাম, কাজ জানতাম না, তখন মেরে মেরে আমাকে সব শেখানো হয়েছে, কিন্তু তার সেই শাসন আমাকে অনেক শক্ত করেছে। এরপর চৌধুরী সাহেব মারা গেলে আপনারা সবাই আমার পরিবার হয়ে গেছেন। আপনাদের ছেলে মানে আমার ছেলে, তাদের জন্য সুশীল পাত্রী খোঁজা তো আমারই দায়িত্ব। এদিকে দিল্লি সেশন কোর্টে সব উকিলরা হরতাল করেছে। একজন উকিল বলে, পুলিশ থাকা অবস্থায় কোর্টে গুলি চালানো হয়েছে, এর মানে আমাদের সবার জীবন এখন হুমকিতে। যতক্ষণ না ওই শুটাররা ধরা পড়ছে আমরা এখানে হরতাল চালিয়ে যাব। ভার্তিকা সিসিটিভি ফুটেজ থেকে সেই শুটারদের আইডেন্টিফাই করার চেষ্টা করছে। জুম করে দেখা যায় শুটাররা 9mm এর পিস্তল ব্যবহার করেছে। আশুতোষ ফুটেজ থেকে বলে তারা বাইকের নম্বর প্লেটটা কাভার করে রেখেছে। ভার্তিকা রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে রাহুলের সেলে এসে বলে নূর আইসিইউতে আছে আর খুশি পুলিশের কাস্টাডিতে। অ্যাটেম্পট টু মার্ডারের কেসে খুশি এখন জেলে যাবে আর তাকে সাহায্য করার জন্য হয়তো তোমাকেও যেতে হবে। রাহুল বলে খুশি কিছুই করেনি, ওকে ছেড়ে দিন। ভার্তিকা বলে খুশি নিজে স্বীকার করেছে যে সে ওই বাচ্চাকে মেরেছে। রাহুল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি ওকে সাবধান করেছিলাম, ওর বয়স মাত্র 14 বছর, আর একটা বাচ্চাকে সে কিভাবে সামলাবে। নীতি বলে, তুমি 14 বছরের একটা মেয়েকে বিয়ে করেছো, তোমার তো কমপক্ষে 2 বছরের জেল হবে। রাহুল রেগে বলে, আমি কেন জেলে যাব? বিয়ে করে আমি ওকে একটা পরিবার দিয়েছি। ওর বাবা 10 বছর বয়সে ওকে বিক্রি করে দিয়েছিল। তার চাচা বিয়ে দেওয়ার নাম করে তার সাথে খারাপ কাজ করত। জেলে পাঠানোর হলে ওদেরকে পাঠান। ভার্তিকা জিজ্ঞেস করে, খুশি বলেছে বাচ্চাটা কল্যাণী তোমাকে দিয়েছিল। রাহুল বলে, আমি কোনো কল্যাণীকে চিনি না। ভূপেন্দ্র কল্যাণীকে মারার ফুটেজ দেখিয়ে বলে, কোর্টের বাইরে পুলিশ থাকা অবস্থায় কল্যাণীকে গুলি করে মারা হয়েছে। এর পরের টার্গেটটা তুমিও হতে পারো। এখন বলো, তুমি কল্যাণীকে চেনো তাই না? রাহুল ভয়ে ভয়ে বলে, হ্যাঁ চিনি, আমি একটা গ্যারেজে কাজ করতাম, সেখান থেকেই সে আমাকে এই কাজে নিয়ে আসে। ভার্তিকা জিজ্ঞেস করে, তাহলে নূরের আসল মা কোথায়? রাহুল বলে, তার নাম শাবনাম বানু। কল্যাণীর কথায় আমি তাকে রোথাক হাইওয়ের একটা ফার্ম হাউসের বাইরে পৌঁছে দিয়েছিলাম, এরপর সে কোথায় গেছে তা আমি জানি না। ভার্তিকা জিজ্ঞেস করে, কল্যাণী মেয়েগুলোকে নিয়ে কোথায় যেত? রাহুল বলে, বিক্রি করে দিত, আর যারা কাজ করতে পারতো, বাচ্চা জন্ম দিতে পারতো, তাদের হরিয়ানা বা রাজস্থানে বিক্রি করে দেওয়া হতো। ভার্তিকা জিজ্ঞেস করে, আজাদপুর থেকে এই মঙ্গলবার যে মেয়েগুলোকে উঠিয়েছিলে তারা এখন কোথায়? রাহুল বলে, কল্যাণীর গোডাউনে, এতক্ষণে হয়তো ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সে কে তা আমি জানতাম না, কিন্তু বড় দিদি নামের একজনের কল আসতো, তার থেকে বেশি কিছু আমি আর কিছুই জানি না। ভার্তিকা একটা মিটিং ডেকে বলে, অফিসিয়ালি আমরা 2টা কেস সলভ করব। আশুতোষ ভার্তিকাকে কল্যাণীর কল রিপোর্ট দিয়ে বলে, এখানে একটা নম্বর থেকে প্রায় কল আসতো, নম্বরটা রোথাকের কোনো ম্যারেজ ব্যুরোর নামে রেজিস্টার করা। নীতি বলে, রাহুল বলেছিল সে শাবনাম বানুকে রোথাকে ছেড়ে এসেছিল। এই ম্যারেজ ব্যুরোর সাথে কোনো কানেকশন তো অবশ্যই আছে, আমি আজই রোথাক যাব। ভার্তিকা বলে, এছাড়া তোমাদের কাছে কল্যাণীর পরিবারের কারো ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? ভূপাল বলে, এখনো কল্যাণীর লাশ ক্লেম করতে কেউ আসেনি, তবে আমরা তার পরিবারের বা কাছের কাউকে খোঁজার চেষ্টা করছি। ভূপেন্দ্র তখন সিসিটিভি ফুটেজ দেখে বলে, মনে হচ্ছে কল্যাণীকে মারার জন্য শুটাররা আগে থেকে কোর্টের বাইরে অপেক্ষা করছিল। তারা চাইলে আগেও গুলি করতে পারত, কিন্তু হয়তো তারা কোর্টের অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করছিল। নীতি বলে, তার মানে কল্যাণীর বেল হয়ে গেলে কল্যাণী হয়তো বেঁচে থাকতো। ভার্তিকা বলে, যারা ওকে মারার জন্য শুটার পাঠিয়েছে তারা জানতো কল্যাণী পুলিশের কাছে থাকলে তাদের জন্যই রিস্ক হয়ে যাবে। ভার্তিকা ভূপেন্দ্রকে বলে, আমাদেরকে এখন তাহলে ওই শুটারদের ব্যাপারে খোঁজ করতে হবে, আর নীতি তুমি যাবে নূরের মা শাবনামকে খুঁজতে। ভার্তিকা আর ভূপেন্দ্র ইনফর্মাল লন্ডনের সাথে দেখা করতে আসে। ভার্তিকা আর ভূপেন্দ্র ইনফর্মাল লন্ডনকে জিজ্ঞেস করে, এই শুটাররা কোর্টের বাইরে গুলি করে পালিয়ে গিয়েছে, তুমি কি ওদের ব্যাপারে কোনো কিছু জানো? লন্ডন বলে, আমি সব ড্রাগ ডিলারদের সাথে খোঁজ নিয়ে দেখেছি, একজন হিটম্যান আছে, বেশ কয়েক মাস ধরেই গায়েব ছিল। কয়েক সপ্তাহ আগে সে 80,000 টাকার একটা কন্ট্রাক্ট নিয়েছে। আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি তার খোঁজ নিয়ে জানাচ্ছি। তবে লন্ডন বড় দিদির ব্যাপারে কিছুই বলতে পারে না। এদিকে হরিয়ানার রোথাকে কুসুম নতুন আনা মেয়েদেরকে মেকআপ করানো শেখাচ্ছে। কুসুমের ধমক খেয়ে সবাই চুপচাপ মেকআপ করছে। একটা মেয়ের মেকআপ দেখে কুসুম বলে, অনেক সুন্দর হয়েছে তো।
আমাকেও মেকআপ করে দাও। অন্যদিকে নিধি হরিয়ানায় আসলে হরিয়ানার এএসআই সিমরান তাকে নিয়ে একটা ম্যাচ মেকিং অফিসে এসে তালা ভেঙে ঢুকতেই দেখা যায় টেবিলের ড্রয়ারে বেশ কিছু কাপলের বিয়ের ছবি, বিভিন্ন মেয়ের বায়োডাটা। তাদের মাঝে শবনমের ছবি দেখে সিমরান অবাক হয়ে তাকায়। সব ফাইল আর ডকুমেন্ট থানায় নিয়ে আসা হয়। ডক্টর বার্তিকাকে জানায় নূরকে বাঁচাতে হলে তার আসল মাকে লাগবে, না হলে তার বাঁচার আশা খুবই কম। খুনিকে একটা এনজিওতে নিয়ে যাওয়া হয়। দুইটা মেয়ে তাকে রেগে মারতে থাকে কারণ সে তার নিজের মেয়েকে মেরেছে। খুশি নীরবে সব সহ্য করতে থাকে। 14 বছরের খুশি আর কি বা করতে পারে। তাই এনজিওতে তার রুমে এসে বাকি বাচ্চাদেরকে দেখে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন ক্যান্টিনে খাওয়ার সময় নীতি সিমরানকে ছবি দেখিয়ে বলে এই দুইজন সব ছবিতে আছে, মনে হয় এরাই ম্যাচ মেকিং এর এজেন্ট। ভালো করে দেখো তো এই ছবির মাঝের কাউকে তুমি চেনো কিনা। সিমরান বলে আমি এদের কাউকেই চিনি না, তবে আমার এক চেনা লোক আছে যে এদেরকে জানতে পারে। নীতি সিমরানের সাথে ক্যাটারিং ব্যবসায়ী সুখদেবের কাছে এসে বিয়ের ছবি দেখালেই সুখদেব বেশ ঘাবড়ে যায়। সিমরান বলে শাবনাম নামের একজনকে খুঁজতে হবে, একটা বাচ্চার জান ঝুঁকিতে আছে, দয়া করে সাহায্য করেন। সুখদেব ঘাবড়ে বলে তোমাদের সাহায্য করতে গেলে আমি নিজেই বিপদে পড়ে যাব। হাতে এই যে পোড়া দাগটা দেখছো না, এটা ওই মহিলাই করেছে। সে তো আসলে লোক দেখানোর জন্য বিয়ে করায়, বাস্তবে মেয়ে মানেই তার জন্য ব্যবসা। তাই সবাই তাকে বড় দিদি নামেই জানে। এই ছবির মধ্যে একজনকে শুধু চিনি, তার নাম সুনীল, যার বালনগরে দোকান আছে। এদিকে বড় দিদি মানে মিনাকে বিজয় বলে আর মাত্র 4 দিন বাকি, এখনো 10টা মেয়ে কম। মিনা বলে খান্না জানিয়েছে তার কাছে মেয়ে আছে, তবে এক একটা মেয়ের মূল্য ঠিক করেছে 15 লাখ। বিজয় বলে এত দাম হলে তো আমাদের ক্ষতি, কারণ ট্রান্সপোর্ট সহ আরো অনেক খরচ তো আছেই। তার উপরে ভাইজি লোন শোধ না করলে আরো বিপদে পড়বো, আবার ব্যবসা ঠিক মতো করতে না পারলে পুলিশ ধরবে। মিনা বলে বড় ব্যবসায়ী হতে হলে আমাদের এমন অনেক বড় বড় সাপ্লায়ার লাগবে, আর রিস্ক তো নিতেই হবে। তখনই কল্যাণীকে যে মেরেছে সেই কন্ট্রাক্ট কিলার বিজয়কে কল দিয়ে জানায় এখন এই কেসে পুলিশ জড়িয়ে গেছে, তার উপর তারা রিস্ক নিয়ে ডিআইজির সামনে কল্যাণীকে মেরেছে, তাই তাদের 10 লাখ টাকা লাগবে। মিনা ইশারা করলে বিজয় বলে ঠিক আছে, লোকেশন দাও, আমি দেখা করছি। সিমরান তখন নীতিকে নিয়ে সুনীলদের বাড়িতে আসলে নীতি সুনীলকে বিয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই বিয়ে কে করিয়েছে। সুনীল বেশ ঘাবড়ে বলে এই এলাকার লোকেরা মিলে গণবিবাহ করিয়েছিল। বলেই ঘাবড়ে চলে গেলে উপর থেকে সুনীলের স্ত্রী ইশারা করে নীতি আর সিমরানকে বাসার পেছনের দিকে আসতে বলে। সিমরান মেয়েটার আসল নাম জিজ্ঞেস করতেই মেয়েটা জানায় এখানে তাকে জানকি নামে চিনলেও তার আসল নাম আরাধনা। নীতি বিয়ের ছবি দেখালে আরাধনা খুশি হয়ে বলে এটা তো আমার বিয়ের ছবি। আরাধনা বিজয় আর কুসুমকে দেখিয়ে তাদের নাম জানিয়ে বলে এরা আমাদেরকে বিয়ে করিয়েছে, বাবা রোথাকের বাজারে আমাকে বেচে দিয়েছিল। এরপর কুসুম আর বড় দিদি বিয়ের শ্বাস দিয়ে আমাকে সুনীলের কাছে বেচে দেয়। মিনাকে ছবিতে দেখিয়ে বলে এটাই বড় দিদি, এই দিদি সবাইকে বিয়ে করায়, তবে মিনার চেহারা ভালো করে বোঝা যায় না। আরাধনা ভয়ে ভয়ে বলে সুনীলকে আমার কথা বলবেন না, না হলে তো আমাকে মেরে হাড় ভেঙে দেবে। নীতি বলে তুমি পুলিশে কমপ্লেন করো না কেন। আরাধনা বলে পুলিশকে কমপ্লেন করেই বা কি করব, বাবা বেঁচে দিয়েছিল আর এরা ছেলের আশায় আমাকে আটকে রেখেছে। আমি এখানেই কোনো রকমে নিজেকে মানিয়ে নিয়েছি, তাই আমি এখানেই থাকবো। আপনারা ওই শয়তানগুলোকে খুঁজে অন্তত বাকি মেয়েদেরকে বাঁচান। আরাধনা থেকে রোথাকে সেই বাজারের ঠিকানা নিয়ে তারা বেরিয়ে পড়ে। লন্ডন ভার্তিকাকে কল দিয়ে জানায় কল্যাণীকে যারা গুলি করেছে তারা এখন কমলা মার্কেটের একটা রুম ভাড়া নিয়ে আছে। ভার্তিকা সেখানে ভূপেন্দ্রর সাথে পৌঁছাতেই ভূপেন্দ্রর সাথে ক্লার্কের সাজে থাকা বিজয়ের ধাক্কা লাগে। বিষয়টাকে পাত্তা না দিয়ে ভার্তিকা আর ভূপেন্দ্র রুমে ঢুকতেই শুটারদের লাশ দেখে ভূপেন্দ্র দ্রুত বিজয়কে খুঁজতে বের হয়। বিজয়কে না পেয়ে ভূপেন্দ্র নিশ্চিত হয়ে তার বন্দুক মাজায় ঘষতেই বিজয় আচমকাই তার বন্দুক তাক করে বলে তুমি পুলিশ অফিসার, তাই জানে মারলাম না, যদি আমাদের পিছু করো তাহলে আর বাঁচবে না, বলেই চলে যায়। মৃত্যুকে এত কাছ থেকে দেখে ভূপেন্দ্র বেশ ভড়কে যায়। থানায় ফিরেই ভূপেন্দ্র বিজয়ের স্কেচ বানায়। ভার্তিকা সেই স্কেচ দেখে বলে তুমি যাকে খুঁজছো এটা হলো তার আসল ছবি, নাম বিজয়। সাথে সাথেই লন্ডনকে কল দিয়ে বলে বিজয় সম্ভবত ট্রেন এক্স অফিসার, তাই সাবধানে ওকে খুঁজতে থাকো। বিজয় বাসায় ফিরেই ঘুমন্ত মিনাকে উঠিয়ে বলে লজে ডিআইজি ভার্তিকাও চলে এসেছিল, আমাকে এখনই মেয়েদেরকে নিয়ে সুরাতে সেফ হাউসে যেতে হবে, না হলে এই দিল্লিতে থাকলে আমরা ফেসে যাব। মিনার সাথে সাথেই কুসুমকে কল করতে করতে বলে আমি এখানে সব সামনে নিব, তুই জলদি বের হ। নীতি আর সিমরান তখন আরাধনা দেওয়া ঠিকানায় আসতেই সবাই দৌড়ে
পালাতে গেলে পুলিশ সবাইকে ধরে নেয়। এদের মাঝে কুসুমকে দেখলে সে দৌড়ে পালায়। নীতি আর সিমরান দৌড়ে কুসুমকে ধরে এনে জিজ্ঞেস করে বলে, তোর বড় দিদি আর বিজয় কোথায়, আর কল্যাণীর পাঠানো মেয়েগুলোই বা কোথায়, আর শাবনাম কোথায়? কুসুম শয়তানের মতো হাসতে হাসতে বলে, তোমরা ভুল মানুষের সাথে পাঙ্গা নিচ্ছ, বুঝতে পেরেছ? সিমরান রেগে তার মাথায় বন্দুক তাক করে শাবনামের কথা জিজ্ঞেস করতেই কুসুম ভয়ে ভয়ে বলে, শাবনাম বর্তমানে ঝুনঝুনুতে তেজপালের কাছে আছে, তাকে ওখানে সবাই সুনিতা নামে চেনে। নীতির সাথে সাথেই বার্তিকাকে কল দিয়ে শাবনামের লোকেশন বিষয়ে জানিয়ে বলে সে একটু পরেই ঝুনঝুনের উদ্দেশ্যে বের হবে। তবে কুসুম বড় দিদি আর কল্যাণীর পাঠানো মেয়েদের বিষয়ে এখনো কিছুই বলেনি, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। বার্তিকা বলে, ঠিক আছে, কাল সকালে ঝুনঝুনুতে দেখা হবে। লোকেশনের পাশে পাওয়া গাড়ি দেখে সিমরান নীতিকে বলে, এই গাড়ির বিস্তারিত বের করলে হয়তো কিছু একটা জানা যাবে। কুসুমকে ফোনে না পেয়ে মিনা জনকে কল করলেই জন তার কল কেটে দেয়। দেখা যায় পিঙ্কির লাশ নিচে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ তাকে মারতে মারতে একদম মেরেই ফেলেছে। জনের লোকেরা পিঙ্কির লাশ জিপার ব্যাগে ভরে নিয়ে যায়। এদিকে বিজয় ট্রাকে করে মেয়েদেরকে নিয়ে আসে সুরাতের সেফ হাউসের উদ্দেশ্যে। না জানি এই মেয়েদের ভাগ্যে কি ভয়ানক অধ্যায় লেখা আছে। বানসারা রাজস্থানের এক আন্ডারপাসের নিচে দাঁড়িয়ে বিজয় মিনাকে কল দিয়ে বলে, আমরা রাজস্থান পৌঁছে গেছি, বর্ডারে কোনো ঝামেলা হয়নি। মিনা বলে কুসুমের সাথে সুরাতে দেখা করবে, খান্নার সাথে দেখা করে আমি কল করব। পেট্রোল ট্যাঙ্ক থেকে এক এক করে মেয়েরা নামতে থাকে। রানীর পেট্রোলের গন্ধে দম বন্ধ হয়ে আসায় সে জোরে জোরে কাঁচতে থাকে। সব মেয়েরা বাসে উঠে বসে। বিজয় এক বোতল পানি দিলে পানি খেয়ে রানীও বাসে ওঠে। রানী সোনামকে বলে, বুঝতে পারছি না এসব সত্যি নাকি দুঃস্বপ্ন। সোনাম বলে, সবাই মনে করছে এরা আমাদেরকে চাকরি দিবে। সব মেয়েদের চোখে একটাই স্বপ্ন, কিন্তু কেউ জানে না যে তাদের সাথে কি হতে যাচ্ছে। নিধি ঝুনঝুনের পথে রওনা হয়। হরিয়ানার রায়টাকে লকআপে বন্দি কুসুমকে দুজন উকিল জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় কুসুম এএসআই সিমরানকে বলে, বলেছিলাম না সাবধানে থেকো। নির্জন এক রাস্তায় এসে কুসুম গাড়ি থেকে নেমে সামনে আরেক গাড়ির কাছে আসে। গাড়িতে মিনা বসা দেখে কুসুম দরজা খুলেই মিনার পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলে, দিদি মাফ করে দাও, ভুল হয়ে গেছে। মিনা কুসুমের চুলের মুঠি ধরে বলে, তোকে আমি সাবধান থাকতে বলেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুই আমাদের সাথে পুলিশকে জড়িয়ে ফেলেছিস। কুসুম বলে, আমাকে আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দিব। দুজন লেডি পুলিশ আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। মিনা বলে, আমাকে বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা কর। বলেই একটা কালো ব্যাগ দিয়ে বলে, বিজয় সুরাতের দিকে চলে গেছে, গিয়ে তার সাথে দেখা কর, আর সব সময় চোখ কান খোলা রাখবি। ঝুনঝুনু পৌঁছে নীতি অপেক্ষা করতে করতে ঝিমাচ্ছিল। তখনই বার্তিকা এসে নূরের মা সুনিতার সাথে কথা বলতে গেলেই গেটে সুনিতার স্বামী দেশপাল বলে, কি কথা বলবেন আমাকে বলেন। ভূপেন্দ্র বলে, ভেতরে গিয়ে কথা বলি। বার্তিকা খেয়াল করে বাসায় কোথাও সুনিতা নেই। বার্তিকা জিজ্ঞেস করে, সুনিতা কোথায়? দেশপালের মা বলে, ওর কথা মনে পড়লেই তো গালি দিতে মন চায়। যখন দেশপাল ওকে বিয়ে করে এনেছিল, ওই কালোমুখী ট্রাক্টরে আগুন লাগিয়ে পালিয়েছে, না কোনো কাজ করত আর না কোনো ছেলের জন্ম দিল। বার্তিকা জিজ্ঞেস করে, বিয়েটা কে করিয়েছিল আর সুনিতার পরিবারের লোকজন কোথায়? পাশ থেকে দেশপালের ভাই বলে, সুনিতা অনাথ ছিল, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আপনারা কেন ওকে খুঁজছেন? ভূপেন্দ্র বলে, আপনাদের নামে কেস হয়েছে, আপনি সুনিতার টাকা পয়সা দেখে জোর করে সুনিতার বিয়ে আপনার ভাইয়ের সাথে করিয়েছিলেন। দেশপাল বলে, আমাদের নিয়ম কানুন আপনাদের শহর থেকে আলাদা। ভূপেন্দ্র বলে, বিয়েটা কে করিয়েছিল? বড়দিদি নামে কাউকে চেনেন? দেশপাল বলে, না। নিধি জিজ্ঞেস করে, কুসুম আর বিজয় তাদেরকে কি চেনেন? দেশপালের ভাই বলে, ওই সুনিতা আমাদের ট্রাক্টর পুড়িয়ে চলে গেছে, আর আপনারা আমাদেরকেই প্রশ্ন করছেন। বার্তিকা বুঝে যায় এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই সেখান থেকে বেরিয়ে যায়। দেশপালের ভাই বাইরে এসে গ্রামবাসীকে বলে, শোনো, এটা আমাদের সম্মানের ব্যাপার, সুনিতাকে ছাড় দিলে বাকি মহিলারাও একই কাজ করার সাহস দেখাবে, এর একটা বিহিত করতেই হবে। গ্রামবাসীকে এত রাগে দেখে বার্তিকার রাগ হলেও কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে রোথাকে তখন এক গ্যারেজে অ্যাক্সিডেন্ট হওয়া এক গাড়ির নম্বর সিমরান রেকর্ড করে নেয়। দিল্লি থেকে 50 কিলোমিটার দূরে ড্রাইভার মিনাকে বলে, বেশ কিছুক্ষণ ধরে একটা গাড়ি আমাদের পিছু করছে। সিমরান রেজিস্টার অফিসে গিয়ে সেই গাড়ির বিস্তারিত জানতে চায়। স্টাফ জানায় গতরাতে হাইওয়ের পাশে গাড়িটা ছিল। বার্তিকা নীতি আর ভূপেন্দ্রকে বলে, গ্রামবাসীর আগেই আমাদেরকে শাবনামকে খুঁজতে হবে। ভূপেন্দ্র বলে, কিন্তু তার পালানোর হলে এমনি পালিয়ে যেত, ট্রাক্টর কেন জ্বালালো? বার্তিকা বলে, ঝুনঝুনুর পুলিশকে অ্যালার্ট করো, গাড়িতে কোনো মহিলা দেখলেই চেক করতে। নীতি বলে, মার্কেট থেকে 15
10-15 মিনিট দূরত্বেই তো বর্ডার, সেখান থেকেও তো পালাতে পারে। আমি সেখানেই যাচ্ছি। চলতে চলতে হঠাৎ ভার্তিকা খেয়াল করে একটা চাচা বসে আছে। ভার্তিকা জিজ্ঞেস করে, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? চাচা হ্যাঁ বলতেই ভার্তিকাও সেখানে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর বাস আসলে সেই লোকটা উঠে যায়। পেছন থেকে একটা মহিলাও দৌড়ে ওঠে। ভার্তিকা বাসে উঠেই সুনিতা বলে ডাক দিলে কেউ সাড়া দেয় না। ভার্তিকার শবনম বললেই মেয়েটা বের হয়ে আসে। ভার্তিকা শাবনামকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। নীতি সিমরানকে কল দিয়ে বলে শাবনামকে পেয়ে গিয়েছি, কিন্তু সিমরান জানায় কুসুমের জামিন হয়ে গেছে। দিল্লি থেকে বড় বড় উকিল এসেছিল, তবে আমি সেই গাড়ির বিস্তারিত বের করার চেষ্টা করছি। শাবনামকে দিল্লি নিয়ে আসলে মিডিয়া তাকে ঘিরে ধরে। নীতি এবং ভার্তিকা ভিড় ঠেলে শাবনামকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে মিডিয়ার উল্টাপাল্টা প্রশ্নে শাবনাম দাঁড়িয়ে যায়। শাবনামকে ভেতরে নিয়ে গেলে শাবনাম বলে, ওরা কি বলছে? আমি আমার মেয়েকে কেন বিক্রি করব? নীতি জিজ্ঞেস করে, তোমার কয়টা বাচ্চা? শাবনাম ছবি দেখিয়ে বলে, 3 জন, একটা সোনিয়া, সামির আর ছোট মেয়ে সানা। ভার্তিকা বলে, শুরু থেকে বলো, তোমার গ্রাম কোথায়? শাবনাম বলে, আমি বিহারের মধুরেখা থেকে এসেছি। 16 বছর বয়সে প্রেম হয়, বাবার মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করি, তবে আমার স্বামী এখন কোথায় তা আমি জানি না। ভার্তিকা জিজ্ঞেস করে, তুমি দিল্লিতে কিভাবে এসেছো? শাবনাম বলে, একা সংসার চালাতে পারছিলাম না। ববি নামের এক ছেলের সাথে পরিচয় হয়। সে ছিল দিল্লির, আমাকে নাকি ভালোবেসে ফেলেছিল। আমাকে কথা দিয়েছিল আমার এবং আমার সন্তানদের খেয়াল রাখবে। তার কথায় বিশ্বাস করেই আমি দিল্লি চলে আসি। দিল্লি আসার পরেই ববির কোনো খোঁজ নেই। এরপর কল্যাণীর সাথে দেখা হয়। সে নাকি ববির বোন। স্টেশন থেকে আমাদেরকে সোজা তাদের আস্থানায় নিয়ে যাওয়া হয়। কল্যাণী বলে, সে নাকি 3 লাখ টাকা দিয়েছিল। এখন হয়তো তার টাকা শোধ করতে হবে, না হলে কাউকে বিয়ে করতে হবে। সন্তানরা তার কাছেই থাকবে। এটা চিন্তা করেই শবনম বিয়ে করে নেয়। কিন্তু কল্যাণী সোনিয়াকে দীপার কাছে মুজাফফরবাদে বিক্রি করে, আর সামিরকে বাবু নামের কোনো এক লোকের কাছে। আর সানার দায়িত্ব সে নিজে নিয়ে নেয়, আর আমাকে কোনো এক বড় দিদি এবং কুসুমের কাছে বেচে দেয়। ভার্তিকা জিজ্ঞেস করে, বড় দিদিকে দেখলে চিনতে পারবে? তার আসল নাম কি? শাবনাম বলে, কল্যাণী তাকে মিনা বলে ডাকতো। ভার্তিকা জিজ্ঞেস করে, মিনা কি? পুরো নামটা বলো। শাবনাম বলে, পুরো নাম জানি না। আমাকে কিছুদিন একটা ফার্মে রেখেছিল, তবে সেই ফার্মটা কোথায় তাও জানি না। কয়েকদিন পর কুসুম আমাকে ঝুনঝুনুতে দেশপালের কাছে বিক্রি করে দেয়। তার পরিবার আমাকে বন্দি করে দাসী বানিয়ে রাখে, কারণ তারা আমার কাছ থেকে একটা ছেলে চাচ্ছিল। দেশপাল ছেলে চাইতো, কিন্তু জানতো না যে আমার জীবনের আগে কি হয়েছিল। হাসপাতালে গেলে ডক্টর আমার চেক আপ করে দেশপালকে বলে, আমার আর কখনো বাচ্চা হবে না, এর আগেও আমার বাচ্চা আছে। দেশপাল কিছু না শুনেই আমাকে অনেক বকাবকি করতে থাকে। রেগে কুসুমকে কল দিলে কুসুম কল রিসিভ করে না। দেশপাল তখন রেগে বলে, কুসুমকে 4 লাখ দিয়েছিলাম, আর ওরা আমাকে একটা বন্ধা দিল, সব টাকা তোর থেকে উসুল করব, দেখে নিস। শবনম আর সহ্য করতে না পেরে জমি আর ট্রাক্টরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। শবনমের এখন একটাই উদ্দেশ্য, কল্যাণীকে খুঁজে শবনমের সন্তানদেরকে ফেরত নেওয়া। ভার্তিকা বলে, কল্যাণী মারা গেছে। শবনম ঘাবড়ে বলে, তাহলে সানার কি হয়েছে? ভার্তিকা বলে, সানা এই মুহূর্তে হাসপাতালে আছে। শবনম সানার সাথে দেখা করার জন্য পাগলের মতো করতে থাকে। ভার্তিকা আর নিধি শবনমকে নিয়ে হাসপাতালে আসে। ভার্তিকা নিধিকে বলে, ডিএনএ ম্যাচ হলে সব সামনে নিও। কনফার্ম হওয়ার জন্য শবনমের ব্লাড নেওয়া হয়। শবনমকে আইসিইউতে পাঠালে তার কলিজার টুকরো মেয়ের এমন অবস্থা দেখে শবনম স্তব্ধ হয়ে যায়। নিধি বাসায় এসে দেখে সিঁড়িতে জয় দাঁড়ানো। ভেতরে গিয়ে জিজ্ঞেস করে, মল্লিকার কি খবর? জয় বলে, খুব দ্রুতই বিয়ের ডেট অ্যানাউন্স করব। নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার সময় জয় ছলো ছলো চোখে শেষবারের মতো নিধিকে জড়িয়ে ধরে চলে যায়। কুসুম সুরাতে অটো করে এক ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরি পরিষ্কার করে মেয়েদের সবার পাসপোর্ট বের করে। কিছুক্ষণ পর বিজয় মেয়েদেরকে নিয়ে ফ্যাক্টরিতে আসলে কুসুম দরজা খুলে বলে, সবাই লাইন ধরে নামবে, উপরে একদম তাকাবে না। এদিকে ভার্তিকা খুশির এনজিওতে এসে জিজ্ঞেস করে, তার এখন কি অবস্থা? টিচার জানায় সে এখন ভালোই আছে। ভার্তিকা বলে, আপনি শুধু খুশিকে জানিয়ে দিবেন যে নূরের মাকে খুঁজে পাওয়া গেছে। লন্ডন ভার্তিকায় কল দিয়ে বলে, অনেক খুঁজেছি, কিন্তু বিজয় যেন একদম গায়েব হয়ে গেছে। আরেকটা ব্যাপার হলো, কলকাতা থেকে মিঠুন নামের এক লোক এসেছে, যে মেয়ে পাচারের সাথে জড়িত। এদিকে রেজিস্ট্রার অফিস থেকে স্টাফ সিমরানকে কল দিয়ে বলে, অ্যাড্রেস পেয়ে গেছি, ঠিকানাটা লিখে নেন, শান্তি ভিলা D26, কোন মিনা চৌধুরীর নামে রেজিস্টার করা। সিমরান একাই সেখানে খোঁজ করতে আসে। দরজা নক করতেই একটা লোক দরজা খোলে। সিমরান বলে, থানা থেকে এসেছি, বাসার মালিকের সাথে দেখা করব। লোকটা সিমরানকে উপরের এক রুমে নিয়ে আসে। সিমরান সেখানে গিয়ে নীতিকে কল দেয়, কিন্তু কিছু বলার আগে নেটওয়ার্ক চলে যায়। হঠাৎই পেছন থেকে সেই লোকটা এসে ক্লোরোফর্ম দিয়ে
সিমরানকে অজ্ঞান করে ফেলে। বার্তিকা আর ভূপেন্দ্র একটা হোটেলে আসে যেখানে মিঠুন খান্না উঠেছে। আইডি দেখিয়ে রিসিপশন থেকে বার্তিকা মিঠুনের ডিটেলস বের করে। রিসিপশনিস্ট বলে থাই রেস্টুরেন্টে তার ডিনার আছে রাত 9:30টায়। ভূপেন্দ্র চাবি নিয়ে রুমে যায় আর বার্তিকা যায় রেস্টুরেন্টে। ভূপেন্দ্র দরজা নক করে কেউ ওপেন না করায় দরজা খুলে বন্দুক নিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু রুমে কাউকেই পায় না। এদিকে বার্তিকা রেস্টুরেন্টে ঢুকতেই দেখে সেখানে অনেক ভিড়। কেউ একজন মাথা ঘুরিয়ে পড়ে গেছে। বার্তিকা দৌড়ে তাকে তুলে ডক্টরকে কল করতে যায়। দেখা যায় যে পড়ে গেছে সেই হচ্ছে মিনা। মিনা উঠে বলে তেমন কিছু না, সুগার ফল করেছিল। মিনা যাওয়ার আগে বার্তিকাকে বলে আপনি অনেক ভালো। মিনা চলে গেলে ভূপেন্দ্র এসে বলে রুমে মিঠুনকে পায়নি। বার্তিকা ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে মিঠুন কোন টেবিলে ছিল। ওয়েটার বলে এই তো সামনে টেবিলেই। বার্তিকা কিছু একটা বুঝে ভূপেন্দ্রকে বলে তার মানে ওটাই মিনা ছিল। তখনই ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। বার্তিকা কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে বলে এটা আমাকে পাঠিয়ে দাও। ভূপেন্দ্র চেকপোস্টে কল দিয়ে বলে কাউকে চেক না করে ছাড়বে না। এক মহিলা ছবি পাঠাচ্ছি, সবগুলো গাড়ি চেক করবে। বার্তিকা মিনাকে দেখে রাগে ফুঁসতে থাকে। শয়তান মিনাই যাওয়ার সময় ফায়ার অ্যালার্ম বাজিয়ে গিয়েছিল। মিনা গাড়িতে বসে মেকআপ মুছে কানের দুল খুলে অন্য গেটআপ নিচ্ছিল। তখনই জন কল দিয়ে বলে তোমার কাছে ডেলিভারির জন্য 72 ঘন্টা আছে। মিনা বলে 72 ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে, কিন্তু আমার সাপ্লায়ারের একটা সমস্যা আছে, 30 জন দিতে পারবো। জন বলে আমার 40 জনই লাগবে বলেই কল কেটে দেয়। মিনা বিজয়কে কল দিয়ে বলে মিঠুনের সাথে দেখা করতে পারিনি, ওই বার্তিকা চলে এসেছিল আর জনকে বলেছি 10 জন কম আছে, কিন্তু সে রাজি না। বিজয় জিজ্ঞেস করে এই 30 জন জন নিবে না। মিনা বলে তা জানি না, ছবি পাঠাবো দেখি সে কি বলে। বিজয় বলে আচ্ছা আমি কুসুমকে বলছি। আর ভাইজি 48 ঘন্টার মধ্যেই টাকা যাচ্ছে, আমাদের কাছে এখন যা আছে তাই দিয়ে দেই। নীতি হরিয়ানার এসআই কে কল দিয়ে বলে সিমরানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু পারছি না। এসআই বলে ম্যাডাম তো আজকে ডিউটিতে আসেইনি। নীতি জিজ্ঞেস করে আপনি কি বাসায় খোঁজ নিয়েছেন। এসআই বলে সে এসআই তাই না আসতেই পারে, খোঁজ নেওয়ার কি আছে। নীতির কেমন যেন সন্দেহ লাগে, তাই কল কেটে বার্তিকাকে বলে আমাকে রোথাক যেতে হবে। গতকালকে আমাকে সিমরান কল দিয়ে বলেছে সে মিনার খোঁজ করতে গেছে, কিন্তু কথা হওয়ার আগে কল কেটে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ নেই, এমনকি থানায়ও সে ডিউটিতে আসেনি। ওখানের পুলিশও আমাকে সাহায্য করছে না। বার্তিকা পারমিশন দিতেই সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে। মিনার লোকেরা সিমরানকে গ্রামের এক পরিত্যক্ত বাসায় হাত পা বেঁধে রেখে চলে যায়। বিমলা আর জয়রাজ মুজাফফরপুরে সোনিয়াকে খুঁজতে আসে। সেখানে অফিসাররা বলে দীপাকে থানায় রেখেছি, আপনারা মানা করেছিলেন তাই জিজ্ঞাসাবাদ করিনি। থানায় গিয়ে অফিসার কল্যাণীর মেয়ে দীপার সাথে পরিচয় করিয়ে দেয়। অফিসার বলে আমরা তদন্ত করেছি, উপর দিয়ে ভদ্র বিজনেস দেখায়, কিন্তু ভেতরে ভেতরে মেয়েদেরকে বিক্রি করে। দীপা বলে উনি মিথ্যা বলছে, আইন অনুযায়ী আমার মা ট্যাক্স দেয়। জয়রাজ বলে এসব জেনে কোনো লাভ নেই, আমাদেরকে শুধু বলো শবনমের মেয়ে কোথায়। দীপা ঘাবড়ে বলে কে শবনম, আমি কোনো শবনমকে চিনি না। বিমলা বলে তোমার মা এক মারাত্মক খারাপ মানুষের সাথে কাজ করতে গিয়ে মারা গেছে, তুমি আমাদেরকে সত্য বলে দাও, না হলে তোমাকেও বাঁচাতে পারবো না। দীপা বলে জানি না মা আমাকে কোন বিপদে ফাঁসিয়ে গেছে, সোনিয়া কিছুদিন আগে আমার সাথেই ছিল, এরপর আমি ভিখারি গ্যাংকে বিক্রি করে দিয়েছি। ওরা অনাথ বাচ্চাদেরকে কিনে ট্রাফিকে ভিক্ষা করায়, সকালে নিয়ে যেত আর সন্ধ্যায় কমিশনের সাথে দিয়ে যেত। আমার মনে হলো একবারেই সোনিয়াকে বিক্রি করে দেই, রোজ রোজের এই টেনশন কে নিবে। বিমলা কোষে এক চড় দিয়ে বলে 4 বছরের বাচ্চাকে তুই বিক্রি করে দিয়েছিস, তো লজ্জা করে না। দীপা ভয়ে তাদেরকে রেল স্টেশনে নিয়ে আসে। পুরো রেল স্টেশন তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। জয়রাজ এক পুলিশের কাছে গিয়ে সোনিয়ার ছবি দেখালে পুলিশ কিছু দূর সামনে নিয়ে গেলে দীপা বলে ওই যে সোনিয়া। বিমলা গিয়ে সোনিয়াকে কোলে তুলে নেয়। জয়রাজ বার্তিকাকে কল দিয়ে বলে সোনিয়াকে পেয়ে গেছি। বার্তিকা খুশি হয়ে বলে অনেক ভালো কাজ করেছো, ফাইনালি শবনমকে তার বাচ্চাদের সাথে দেখা করাতে পারবো। ভূপেন্দ্র বলে সুভাষ আর সুধীরও বাবুকে খুঁজতে গিয়েছে, কিন্তু মিঠুন আর হোটেলে ব্যাক করেনি। বার্তিকা বলে হয়তো সে ইনফরমেশন পেয়ে গিয়েছিল, তুমি এখন কলকাতায় খোঁজ নাও। বার্তিকা মিনার ছবি দেখে বলে এই মহিলা অজ্ঞান হওয়ার নাটক করেছিল, আর জ্ঞান ফিরতেই এক মুহূর্তে নিজেকে সামলে সেখান থেকে চলে যায়। ভূপেন্দ্র বলে যেহেতু আপনার সামনে চলে এসেছে আমার মনে হয় না এখান থেকে সে আর কোনো কাজ করবে। তখনই আশুতোষ আসলে বার্তিকা বলে মিনা এবং বিজয়ের ছবি ইন্টার স্টেট পুলিশ নেটওয়ার্কে পাঠিয়ে দাও আর চেক করো সে অন্য কোনো পরিচয় কোথাও আছে কিনা। জন মেয়েদের
মেয়েদের ছবি দেখছিল। তখনই সোনামের ছবি দেখে অনেক খুশি হয়ে যায়। কুসুম মেয়েদেরকে জিজ্ঞেস করে তোদের মধ্যে কে বেশি সুন্দর। তখনই মিনা সে জিজ্ঞেস করে সোনামকে। সোনাম হাত তুলতেই মিনা সোনামকে ডেকে বলে একজন কাজের ব্যাপারে তোমার সাথে কথা বলবে, চলো। জন কল দিলেই মিনা সোনামের সামনে ক্যামেরা ধরে। সোনামকে জনের অনেক পছন্দ হয়। বিজয় বলে ভাইজির সাথে আমার কথা হয়ে গেছে, সে তার লোক পাঠাচ্ছে, আমি কিছুক্ষণ পরই যাব। মিনা বলে না, গেলে একসাথেই যাব। সুভাষ আর সুধীর দিল্লির এক কলোনির বাসা থেকে সামিরকে ধরে থানায় নিয়ে আসে। সুধীর বলে আমরা খুব শীঘ্রই তোমার মায়ের কাছে তোমাকে নিয়ে যাব। সামির বলে আমি মায়ের কাছে যেতে চাই না, বাবার কাছে থাকতে চাই, সে অনেক ভালো। সুধীর বুঝিয়ে বলে তোমার মা তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। সামির বলে তাহলে সে আমাকে বিক্রি কেন করে দিল? সুধীর জিজ্ঞেস করে তোমাকে এসব কে বলেছে? ওই সামির বাবু। সুধীর বলে এসব মিথ্যা কথা। সামিরকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়। ভার্তিকা সামিরের কথা শুনে বাক রুদ্ধ হয়ে গেছে। ভার্তিকা সুধীরের কাস্টাডি রুমে গিয়ে দেখে বাবু সুভাষকে বলছে আমি অন্যায় কিছু করিনি, সামির অনেক ভালো ছেলে, আমি ওর জন্য অনেক কিছু করেছি। ভার্তিকা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। হাসপাতালে সামির এবং সোনিয়াকে নিয়ে গেলে বাচ্চাদেরকে এত দিন পর দেখে শবনম জড়িয়ে ধরে কান্না করে দেয়। শবনম হাত জোর করে ভার্তিকাকে ধন্যবাদ জানায়। বিজয় আর মিনা বিমলের সাথে দেখা করতে আসলে বিমল বলে তোমাদের কি পুলিশ কেন খুঁজছে জানো তো? ভাইজিও অনেক চিন্তায় আছে। মিনা বলে পুলিশ তাদের কাজ করছে, আমরা আমাদের, আপনিও আপনার কাজটা করেন, ভাইজিকেও বুঝিয়ে দেন। বিমল তার লোকদেরকে জিজ্ঞেস করে ওখানে কত টাকা আছে? মিনা হেসে বলে 50 লাখ কম আছে, কয়েকদিন পরেই দিয়ে দিব। বিমল রেগে বলে ভাইজি আমাকে পুরো 2 কোটি টাকা নিতে বলেছে, এখনই টাকা ফেরত দাও, না হলে টাকা কিভাবে উসুল করতে হয় তা আমি ভালো করে জানি। বলেই বিমল রেগে গালিগালাজ শুরু করে দিলে মিনা বলে অনেক হয়েছে। বলেই ব্যাগ থেকে বন্দুক বের করে বিমলকে গুলি করে মেরে ফেলে। আর বিজয় কোনো উপায় না পেয়ে বিমলের লোকদেরকে গুলি করে। বিজয় জিজ্ঞেস করে এসব কি ছিল? মিনা বলে নিজেদেরকে বাঁচাতে হলে এভাবেই লড়াই করতে হবে। নিধি রোথাকে এসে পৌঁছাতেই এসআই রাঠিকে বলে সিমরানের কোনো খোঁজ পাওয়া গেছে? রাঠি বলে সে তো এখনো আসেনি। নিধি রেগে বলে আপনাদের লজ্জা করে না? আপনার থানার এক অফিসার মিসিং, আমি দিল্লি থেকে এসেছি তার খোঁজ করতে, তারপরও আপনি বিন্দুমাত্র সিরিয়াস না। সিমরান এক ক্রিমিনাল গ্যাং এর ইনভেস্টিগেশন করছিল, যদি তার কিছু হয়ে যায় এর দায়ভার কে নিবে? রাঠি সিমরানের ডেস্কে নিয়ে আসলে এক লেডি পুলিশকে বলে ম্যামের কি কি লাগবে তাকে সাহায্য করো। নিধি তার টেবিলে কিছু ছবি দেখতে পায়, সব ছবিতেই সোলার প্যানেল আছে। পুলিশকে জিজ্ঞেস করে সোলার প্যানেল কি এই এরিয়ার কমন বিষয়? অফিসার বলে না, 2টা ফার্ম আছে সেখানেই দেখা যায়, কারেন্ট থাকতো না বলে সোলার প্যানেল লাগিয়েছিল। বিজয় ফ্যাক্টরিতে এসে মিনাকে জিজ্ঞেস করে এটা কি করলে? মিনা বলে আমি আর কি বা করতাম, কোনো উপায়ও ছিল না, টাকা না দিলে ওরা আমাদেরকে ছাড়তো না। বিজয় বলে আমি সব সামনে নিতাম, তাই বলে গুলি করে দিবি? এমনি আমাদের পুলিশ পিছনে পড়ে আছে। মিনা বলে 24 ঘন্টার ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। আশুতোষ একটা ফুটেজ দেখে ভার্তিকা আর ভূপেন্দ্রকে বলে মিনা এবং বিজয় এখন সুরাতে 3টা খুন করে পালিয়েছে। সুরাতের পুলিশ এটা পাবলিশ করে দিয়েছে। ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে সুরাতে বিমলের শপে আসে। পুলিশ এবং ফরেন্সিক টিম তাদের কাজ করছিল। প্রশান জানায় মিনা এবং বিজয় কালো জিপে করে পালিয়েছে, কিন্তু লাইসেন্স প্লেট কেউ খেয়াল করতে পারেনি। প্রশান জানায় আশেপাশের ফুটেজ কালেক্ট করার চেষ্টা করছি, তবে একটু সময় লাগবে। এদিকে নীতি রোথাকে পুলিশের সাথে এলাকার একটা ফার্মে আসে। ভেতরের দিকে যেতেই সেখানে লোকজন পুলিশ টের পেয়ে পালানো শুরু করে। রাঠি একজনের পায়ে গুলি করে তাকে ঘায়েল করে দেয়। নীতি হাউসের ভিতরে গিয়ে দেখে এক রুমে অনেক তোষক আর চাদর, কিন্তু সেখানে কেউ নেই। বন্ধ এক রুমের দরজা খুলতে দেখে সিমরানকে হাত মুখ বেঁধে রাখা। পুলিশের কাছে ধরা খাওয়া লোকের কাছে গিয়ে নীতি বলে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে কিডন্যাপ করেছো, এখন কি তোমাদের এনকাউন্টার করে দিব? বলেই পায়ে পা দিয়ে ধরতে ব্যথায় লোকটা ছটফট করে বলে এই সব করতে বলেছে বড় দিদি, আর বিজয় ভাই দেখাশোনা করতে বলেছিল। নীতি জিজ্ঞেস করে ওরা দুজন এখন কোথায়? লোকটা জানি না বলতেই নীতি লোকটার মোবাইল নিয়ে আশুতোষকে কল দিয়ে বলে এই নম্বর ট্রেস করো। নীতি বিজয়কে কল দিতে বললে লোকটা বলে দয়া করে ছেড়ে দিন, আমার ভাইকে ওরা মেরে ফেলবে। সিমরান তাকে পাত্তা না দিলে লোকটা বিজয়কে কল দিয়ে বলে ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এখানে সব ঠিক আছে। বিজয় রেগে বলে তাহলে কল কেন দিয়েছিস? নীতি ফোন কেড়ে নিয়ে চুপ করে থাকে। বিজয় জিজ্ঞেস করে তোর সাথে কি কেউ আছে? বিজয় আন্দাজ করতে পেরে সাথে সাথে কল কেটে সিমটা ভেঙে ফেলে। নীতি আশুতোষকে কল দিয়ে জিজ্ঞেস করে ট্রেস করতে পেরেছো? আশুতোষ বলে হ্যাঁ, লোকেশন পাঠিয়ে দিচ্ছি। মিনা বিজয়কে খুশি হয়ে বলে জন এই 30টা মেয়েকে নিতে রাজি হয়ে গেছে। বিজয় বলে পুলিশ ফার্ম হাউসে পৌঁছে গেছে, আমার মনে হয় ফোনও ট্রেস করেছে, এখান থেকে এখনই বের হতে হবে। মিনা বলে তুই মেয়েদেরকে নিয়ে বের হ, আমি লোকেশন পাঠাচ্ছি। নীতি ভার্তিকাকে জানায় বিজয়ের লোকেশন পালসানা গ্রামের আশেপাশে। ভার্তিকা তখনই পালসানার উদ্দেশ্যে বের হয়ে যায়। মিনা মেয়েদেরকে কন্টেনারে তুলছে। বিজয় তখন স্নাইপার নিয়ে দাঁড়িয়ে পুলিশ আসছে কিনা নজর রাখে। এরই মধ্যে পুলিশের গাড়ি দেখে বিজয় মিনাকে সতর্ক করে দেয়। বিজয় গুলি চালাতেই
বার্তিকারা কোনো রেসপন্সই করে না। গুলি শেষ হয়ে যেতেই বিজয় পালাতে শুরু করে। ভূপেন্দ্র, প্রশান্ত আর বিজয়ের পিছু পিছু যায়, আর বার্তিকা বাকি টিম নিয়ে ফ্যাক্টরির ভেতরে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ভূপেন্দ্র গুলি করলে বিজয়ের ঘাড়ে লাগে। বিজয় পড়ে গেলেও উঠে দৌড় দেয়। পিছু পিছু গেলে প্রশান্ত বিজয়ের মোবাইল পায়, কিন্তু বিজয় আড়ালে লুকিয়ে পড়লে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে বার্তিকা ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। বার্তিকা আবারও সেই মেয়েদেরকে মিস করে ফেললো। পুলিশের খবর পেয়ে মিনা কন্টেইনার নিয়ে পালিয়ে যায়। কুসুম ট্রাকে করে মেয়েদেরকে নিয়ে মুম্বাইতে চলে আসে। মিনা তখন বিজয়কে কল দিলে দেখে তার নম্বর বন্ধ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় পানভেল কন্টেইনার ইয়ার্ডে। ট্রাকের দরজা খুলে মিনা সবাইকে বলে, চিন্তা করো না, একদিন পরেই তোমাদের নতুন জীবন শুরু হবে। মেয়েগুলো জানেও না তারা কোন জাহান্নামে পা রাখতে যাচ্ছে। শাবনম পরম যত্নে তার বড় ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই ডক্টরকে তাড়াহুড়ায় নূরের রুমের দিকে যেতে দেখে সে ছুটে এসে দেখে ডক্টর নূরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। খবর পেতেই বার্তিকা এইমসে ছুটে আসে। নূরের মৃত্যুতে শাবনমকে শোকে পাথর হয়ে বসে থাকতে দেখে কেউ কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। ডক্টরকে মিডিয়া ঘিরে ধরলে ডক্টর জানায় গত কয়েকদিন ধরে নূরের 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হলেও সে যোদ্ধার মতো লড়াই করছিল, কিন্তু আজ সকালে 3য় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর সে অনেক দুর্বল হয়ে না ফেরার দেশে চলে গেছে। সাংবাদিকরা বার্তিকাকে জিজ্ঞেস করে, যেই মা নূরকে বেঁচে দিয়েছিল সেই মহিলা আর যার জন্য নূরের এমন অবস্থা হলো তাদের কি বিচার হবে না? বার্তিকা রেগে বলে, আসল ক্রিমিনাল তারা না, তারা নিজেরাই এক অসাধু চক্রের শিকার হয়েছিল। তাই আমাদের এখন সেই চক্রকে ধরতে হবে যারা মহিলাদেরকে বেআইনিভাবে পাচার করে তাদের জীবন নষ্ট করছে। মায়ের এমন জবাবে চাঁদনির অনেক গর্ব হয়, তাই সে মায়ের একটা ছবি তুলে নেয়। এদিকে পানভেলের কন্টেইনার ইয়ার্ডে সোনাম অসুস্থ রানীকে ধরে রেখেছে। এত জার্নি সহ্য করতে না পেরে সে অনেক অসুস্থ হয়ে গেছে, তাই এক নাগারে কেসেই যাচ্ছে। মিনা সবাইকে বলে, সারা জীবন তোমাদেরকে পুরুষদেরকে ভয় পেতে শেখানো হয়েছে, কিন্তু সত্যি তো এটাই, তাদের তো আমাদেরকে ভয় পাওয়া উচিত। কাল থেকেই তোমাদের নতুন জীবনে শুরু হবে। কথার মাঝে রানীকে এত জোরে কাশতে শুনে মিনা রেগে আরেকজনের গলা থেকে ওড়না নিয়ে অসুস্থ রানীর মুখে পুড়ে দেয়। তার তো রীতিমতো নিঃশ্বাস আটকে আসে। সোনাম রেগে মিনাকে মেরে সরাতে গেলে কুসুম এসে তাকে মারতে মারতে বলে, তোর সাহস কত, তুই দিদির উপরে হাত উঠাস? সোনামের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রেগে চিৎকার করে বলে, ভালো চাকরি আর নতুন জীবনের মিথ্যার স্বপ্ন দেখিয়ে আমাদের সাথে কি করতে চাও সেটা সত্যি করে বলো। মিনা রেগে সোনামের চুল টেনে ধরে বলে, সত্যি শুনতে চাস? তাই তো, তোদের জীবন জাহান্নাম ছিল আর জাহান্নামই থাকবে। আমি তোদেরকে স্বাধীনতা দিচ্ছি, তা তোমাদের ভালো লাগছে না তাই না? যে গলা উঁচু করবে তাকে এখানে কবর দিব, বুঝতে পেরেছিস? সোনাম ভয়ে গিয়ে রানীকে জড়িয়ে ধরে। ভূপেন্দ্র আশুতোষকে বিজয়ের ফোন দিয়ে বলে, সুরাতের পুলিশ তো আর এটা হ্যাক করতে পারেনি, দেখো তুমি কিছু পারো কিনা। আশুতোষ ফোন অন করতেই দেখে ফোনের ডিসপ্লে খুবই বাজে অবস্থা। বিজয় তখন এক ট্রাকের পিছনে চড়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছে। বার্তিকাকে কমিশনার বলে, তুমি যদি আজই এই মেয়েদেরকে খুঁজতে না পারো তাহলে শুধুমাত্র তুমি না, বরং তোমার টিমের সবার ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে, তাই যেভাবেই হোক এই মেয়েদেরকে পাচার হওয়া থেকে বাঁচাও। মিনা বিজয়কে কল দিতেই তার ফোন বেজে ওঠে। সাথে সাথেই আশুতোষের কম্পিউটারে সিগন্যাল দিলে সে দ্রুত লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু লোকেশন ট্র্যাক করার আগেই মিনা রেগে কলটা কেটে সিম বের করে ভেঙে ফেলে। রানীর অবস্থা ততক্ষণে অনেক খারাপ হয়ে গেছে। সে বমি শুরু করে দিলে কুসুম সোনামকে বলে তাকে নিয়ে ওয়াশরুমে যেতে। সোনাম রানীকে নিয়ে ওয়াশরুমে আসতেই লক্ষ্য করে একটা সবুজ কন্টেইনার নামানো হচ্ছে, তাতে মিনার 2 লোক পানির বোতল রাখছে। তার কিছু একটা খটকা লাগে। মিনাকে তখন জন কল দিয়ে বলে, তুমি এই কনসাইনমেন্ট পাঠাতে অনেক ঝামেলা করছো, আমি আর কোনো ঝামেলা চাই না, 30টা মেয়েকেই যেন আজ পাঠানো হয়। কুসুম তখন এসে বিজয়ের কথা জিজ্ঞেস করলে মিনা রেগে বলে, তোর কাজ মেয়েদেরকে রেডি করা, এখন গিয়ে সেটাই কর। কুসুম যেতেই মিনা তার আরেক নম্বর থেকে বিজয়ের নম্বরে কল করে। সাথে সাথে আশুতোষ কল রিসিভ করে লোকেশন ট্রেস করতেই জানতে পারে মিনা এখন মুম্বাইয়ের পানভেলের কন্টেইনার ইয়ার্ডে আছে। বার্তিকাকে জানাতেই বার্তিকা কমিশনারকে জানায় সে মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করতে পারেনি, এখনই তার টিম নিয়ে মুম্বাই যাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। মেয়েদেরকে কন্টেইনারে ঢোকানোর সময় হয়ে গেছে। মিনা কুসুমকে ঘুমের ওষুধের বোতল দিয়ে বলে সবাইকে দিয়ে দিতে, যেন এরা কোনো ঝামেলা না করে। কুসুম সবাইকে লাইনে দাঁড় করিয়ে ওষুধ দিয়ে বলে, এটা খেলে তোমাদের সুন্দর একটা ঘুম হবে। সবাই সেই ওষুধ খেয়ে নিলেও সোনাম নিতে চায় না, তাই কুসুম আবারও তার মুখ চেক করে দেখে যে সে আসলেই ওষুধ খেলো কিনা। কিছুক্ষণ পরেই সব মেয়ে ঘুমিয়ে গেলেও সোনামের চোখে বিন্দু মাত্র ঘুম নেই। রানীকে দেখায় যে ওষুধটা আসলে সে মুখেই রেখে দিয়েছে। রানী এত অসুস্থ যে তার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না, তাই সে বমি আসছে এমন ভান করলে কুসুম দৌড়ে গিয়ে কন্টেইনারে পানি আনতে চায়, আর এই সুযোগে রানী সোনামকে
সোনামকে ঠেলে দিয়ে বলে তুমি পালাও। বলেই ঘুমিয়ে গেলে সোনাম সুযোগ বুঝে সেখান থেকে বের হয়ে দৌড় দিতেই তাকে মীনা দেখে ফেলে। তার চিৎকার শুনে কুসুম আর বাকি দুজন তাকে খুঁজতে চলে যায়। বিজয় তখন মুম্বাই পৌঁছে কন্টেনার ইয়ার্ডের দিকে যেতে শুরু করে। কুসুম রানীকে বলে তুই আসলেই অসুস্থ কিনা জানি না, তবে এখন যেখানে পাঠাচ্ছি সেখানে আমার থেকেও বাজে লোকেরা থাকে, নে এবার ঘুমিয়ে নে। রানীকে এসব বলে ঘুম পাড়িয়ে বাইরে এসে আবারও সোনামকে না দেখার ভুল করার জন্য মীনাকে সরি বললে মীনা বলে শেষ একবার গুনে দেখতো কয়জন আছে। কুসুম বলে ওই রানীকে নিয়ে মোট 29 জন। মীনা হঠাৎই শয়তানের মতো হাসলে কুসুম অবাক হয়ে তাকায়। সাথে সাথেই মীনার লোকেরা কুসুমের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। কুসুমের আর বুঝতে বাকি থাকে না যে 30টা মেয়েকে পোড়ানোর জন্য মীনা তাকেও ওই নরকে পাঠাচ্ছে, অথচ কিছুক্ষণ আগে কুসুমী রানীকে সেই জাহান্নামের ভয় দেখাচ্ছিল। একেই বলে পাপের ফল। মীনা কন্টেনার নিয়ে তার জায়গা মতো রাখার জন্য রওনা দেয়। বিজয় তখন সেখানে এসে কাউকেই পায় না। কন্টেনার জাহাজে ওঠানোর জন্য অন্য কন্টেনারের সাথে মিশিয়ে রেখে জনকে মেসেজ দিতেই জন বলে 1 ঘন্টা পরেই কন্টেনার জাহাজে ওঠানো হবে। মীনা স্বস্তির নিঃশ্বাস ছাড়তেই যাবে তখনই পুলিশের গাড়ি দেখে তার দলের 2 লোক আর সে ভয়ে পালায়। বার্তিকা তার টিম নিয়ে নামতেই অফিসার গণেশ বলে এটা আসলে একটা প্রাইভেট ইয়ার্ড, তাই এখানে তেমন সিকিউরিটি নেই। আসলে এখান থেকে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বেশি সাপ্লাই হয়, তাই চেকও করা হয় না। বার্তিকা বুঝে যায় এই জন্যই মীনা এই ইয়ার্ড বেছে নিয়েছে। সে তার টিমকে চারিদিকে খুঁজতে পাঠিয়ে নিজে নীতিকে নিয়ে খুঁজতে থাকে। নর্থ আর সাউথ জোন ক্লিয়ার পাওয়া যায়। বার্তিকা আর নীতি হঠাৎ লক্ষ্য করে 2 কন্টেনারের মাঝে কারো ছায়া নড়ছে। 2 জন দ্রুত সেখানে আসলে কাউকেই পায় না। পাশের এক কন্টেনার থেকে শব্দ পেতেই যেই না সেটা খোলে সাথে সাথেই সোনাম ভয়ে মাথা নিচু করে বসে পড়ে। সোনামকে এখানে দেখে বার্তিকা জলদি তাকে বুকে টেনে নিয়ে বলে তোমাকে তোমার দাদি খুঁজছে, আমাদের সাথে চলো। সোনাম নিজেকে কিছুটা শান্ত করে বলে তখন সে পালিয়ে বাঁচলেও এই নরপশুদের কাছে বাকি মেয়েরা আর তার বান্ধবী ওই কন্টেনারে আটকে আছে। বার্তিকা জিজ্ঞেস করে ওরা যে কন্টেনারে আছে তার রং কি। সোনাম ভালো করে মনে করে বলে ওই কন্টেনারের সব নাম্বার ছিল প্রাইম নাম্বার আর রংটা ছিল সবুজ। ভালো করে ভেবে বলে কন্টেনারের নম্বর ছিল 1375532। জয়রাজ আর নীতি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সেই কন্টেনার পেয়ে দরজা খুলতেই দেখে মেয়েরা অচেতন হয়ে পড়ে আছে। সাথে সাথেই নীতি সবাইকে জানালে বার্তিকা ছুটে আসে। এদের মাঝে কুসুমকে দেখে নীতি তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। কুসুম রেগে বলে ওই রাক্ষস মীনাকে ছাড়বেন না, অথচ সে নিজেও একটা রাক্ষস। সোনামকে গাড়ির মধ্যে রেখে বিমলা বাইরে পাহারা দিচ্ছে। আড়াল থেকে বিমলাকে দেখে মীনা তার লোকদেরকে বলে আজ বাঁচতে হলে ওই অফিসারকে গুলি করে হলেও জিপ নিয়ে পালাতে হবে। গাড়িতে বসা সোনাম মীনা আর বাকিদেরকে দেখে জানালায় জোরে জোরে ধাক্কা দেয়। বিমলা পেছনে তাকাতেই মীনা আর তার 2 লোককে দেখে ফেলে। সাথে সাথেই তারা বিমলার উপরে গুলি ছুড়লে বিমলা জিপের পেছনে লুকিয়ে তাদের উপর গুলি করে মীনার 2 লোককে মেরে ফেলে। গোলাগুলির শব্দ পেয়ে বার্তিকা দ্রুত বিমলাকে ওয়াকিটকিতে ডাকতে থাকে। মীনা তখন দৌড়ে আবারও ইয়ার্ডের দিকে পালিয়ে গেলে বিমলা গুলি তো করে কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। বিমলা ওয়াকিটকিতে বার্তিকাকে জানাতেই বার্তিকা নীতি আর ভূপেন্দ্রকে নিয়ে মীনা যেদিকে পালিয়ে গেছে সেদিকে যায়। 3 জন 3 দিকে ছড়িয়ে মীনাকে খুঁজতে থাকে। বার্তিকা কন্টেনারের মাঝে লুকিয়ে হঠাৎ লক্ষ্য করে মীনা দৌড়াচ্ছে। সে দ্রুত কন্টেনারের মধ্যে লুকিয়েই তার পিছু করতে থাকে। সামনে থেকে দৌড়াতে দেখে বন্দুক তাক করলে নির্লজ্জ মীনা হাসতে হাসতে বলে ওহো ধরা পড়ে গেলাম, তা তুই কি সত্যি গুলি করবি নাকি? আগে আমার জীবনের গল্পটা তো শুনে নে। বলে সেখানে বসে রিল্যাক্সে গল্প শুরু করে দেয়। মীরা আর তার যমজ বোনের জন্মতে তার দাদি খুশি ছিল না, তাই তাদের 2 জনকে দুধের পাতিলে ডুবিয়ে মারতে চেয়েছিল। তবে মীনার বোন সেদিন মারা গেলেও মীনা মরেনি। এরপর 7 বছর বয়স হতেই মীনার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে শুরু হয় আরেক দানবীয় অত্যাচার। তখনই মীনা ভেবে নেয় দুনিয়া মেয়েকে যখন গোলামের নজরে দেখে আর বোঝা মনে করে সেই বোঝা সেই সরাবে। এভাবেই মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে বিয়ে করিয়ে দিত। যারা ছেলে সন্তানের জন্য বিয়ে করতে চাইতো তাদের সাথে বিয়ে দিত আর বাকিদেরকে বিদেশ পাঠিয়ে তাদের নতুন জীবন দিত। মীরা বলে আমার জন্যই তো ওই মেয়েরা কত ভালো আছে, গিয়ে জিজ্ঞেস করো হরিয়ানার সবাই আমার নামই বলবে। বার্তিকা রেগে বলে তুই আসলে একটা মানসিক রোগী। নিজের স্বার্থ হাসিল আর টাকা কামানোর জন্য মেয়েদেরকে বেচে তাদের জীবন নষ্ট করেছো আর বলছো তুমি নাকি তাদেরকে বাঁচিয়েছো। মীরা রেগে বলে তোমার কি মনে হয় আমাকে অ্যারেস্ট করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে? এতদিনে যতগুলো মেয়েকে বাঁচিয়েছো তাদের বদলে আরো 10 জনকে বেচা হয়েছে, কি বদলেছো তুমি? বার্তিকা রেগে তাকে বন্দুক ফেলতে বলে যেই না অ্যারেস্ট করতে যাবে তখনই বিজয় পেছন থেকে তার পায়ে গুলি করে দিলে মীনা দৌড়ে পালায়। গুলির শব্দ অনুসরণ করে ভূপেন্দ্র আর নীতি এসে গুলি করতেই গুলি গিয়ে লাগে বিজয়ের বুকে।
বুকে, আর সে সেখানেই মারা যায়। চোখের সামনে বিজয়ের লাশ দেখে প্রচন্ড রেগে মিনা পাগলের মতো গুলি ছড়ে চিৎকার করে বলে, সাহস থাকলে এসে আমাকে মার। ভূপেন্দ্র নীতি গুলির কারণে এগোতেই পারে না। পেছন থেকে বার্তিকা কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে মিনার দিকে বন্দুক তাক করলে মিনা তার ফাঁকা বন্দুক দিয়ে গুলি ছোড়ে। সাথে সাথেই বার্তিকা তাকে গুলি করে আর মিনার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। মিনার মৃত্যুর সাথেই দিল্লিতে নেমে আসে এক অপার শান্তি। কেটে যায় 2 মাস। আজ ম্যাজিস্ট্রেট খুশির কেসের শুনানি দিবে। ম্যাজিস্ট্রেট জানায়, জুভেনাইল জাস্টিস আর চাইল্ড ওয়েলফেয়ারের রিপোর্ট দেখে কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে খুশিকে উইমেন শেল্টারে কাউন্সিলিং আর শুদ্ধানোর জন্য পাঠানো হবে। খুশি যেহেতু নূরকে বাঁচানোর চেষ্টা করেছে, তাই তার সাজা মওকুফ করা হয়েছে। তবুও নূরকে হারানোর যন্ত্রণা আর অপরাধ বোধ থেকে খুশি এখনো বের হতে পারেনি। এভাবেই বার্তিকা ন্যায় আর নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে বাঁচিয়েছিল অনেকগুলো মেয়ের জীবন। একটা নূরের জন্য খোলাসা হয়েছিল দিল্লির না বলা এক অপরাধের, এবং বেঁচে গিয়েছিল অনেকগুলো মেয়ে। এই ওয়েব সিরিজ যেই সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে সেটা হলো বেবি ফালাকের সাথে হওয়া সত্য ঘটনা। 2012 সালের শীতের এক সন্ধ্যায় দিল্লির এইমস হাসপাতালের ইমার্জেন্সি রুমে ছুটে আসে এক কিশোরী। তার কোলে 2 বছরের শিশু ফালাক ছিল একদম নিথর, কিন্তু তার নিথর শরীরটায় যেন শব্দ করে চিৎকার করছিল। ডক্টররা প্রথম দেখাতেই একদম স্তব্ধ হয়ে যায়। ফালাকের মাথার খুলি ফেটে গেছে, হাতে পায়ে আঘাতের চিহ্ন, শরীরের নানা জায়গায় সিগারেটের আর কামড়ের ডগডগে দাগ। এমন অত্যাচারের চিহ্ন যা কোনো শিশুর নয়, বরং প্রাণীর শরীরে পাওয়াও বিরল। ফালাককে নিয়ে আসা কিশোরীটি কান্না করতে করতে বলে, আমি কিছুই জানি না দিদি, একজন লোক আমাকে বাচ্চাটাকে দিয়ে যায়। কিন্তু তদন্তে পুলিশ যে সত্য খুঁজে পায় তা ছিল আরো ভয়ঙ্কর। সেই কিশোরী নিজেই ছিল মানব পাচারের শিকার। একটা চক্র তাকে ঘর থেকে টেনে বের করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়েছিল। সেই চক্রেরই এক সদস্য বেবি ফালাককে তার কাছে রেখে যায় এবং কিছুদিনের মধ্যেই শিশুটির উপর চলে অমানবিক নির্যাতন। আরো খোঁজা হলে জানা যায় ফালাকের যে আসল মা সেও পাচারের শিকার হয়েছে। একটা শিশু যার বয়সটা ছিল হাঁটাহাঁটি শেখার, তার ভাগ্যে লেখা ছিল শুধুমাত্র ভয়, ব্যথা আর অন্ধকার। দুনিয়াটা বুঝে ওঠার আগেই সে শিকার হয়েছিল দুনিয়ার ভয়ানক নির্মমতার। হাসপাতালের ডক্টররা দিন রাত এক করে 24 দিন চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। 15 ফেব্রুয়ারি 2012 সালে ফালাক শেষবারের মতো চোখ বন্ধ করে। ফালাকের মৃত্যু শুধু একটা শিশুর হারিয়ে যাওয়া নয়, বরং এটা ছিল সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক নির্মম বাস্তবতা, যেখানে একটা নিরীহ শিশু মানবতার ব্যর্থতার শিকার হয়েছিল। ফালাক মারা গেলেও রেখে গেছে একটা প্রশ্ন, আমরা কি আদেও মানুষ হতে পেরেছি? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।